এসএসসি পরীক্ষা 2026-এর সকল শিক্ষার্থী, আজকে ইংরেজি প্রথম পত্রের এমন একটি ক্লাস তোমাদের সাথে আলোচনা করতে চলেছে যে ক্লাস থেকে তুমি একবার প্রশ্নপত্র ফাঁস বলতে পারো। ইংরেজি প্রথম পত্রের প্রশ্নবাস্ত তোমাদের সাথে ফাঁস করে দিচ্ছে, কেননা আমাদের অ্যানালাইসিস এবার বলে যে মিনিমাম 2টা বোর্ডে, অর্থাৎ 9টা বোর্ড আছে, তো 9টা বোর্ডের মধ্যে মিনিমাম 2টা বোর্ড একবারে হুবহু পাবে এই মেহেরজানের প্রশ্ন। শুধুমাত্র যে মেহেরজান থেকেই প্রশ্ন আসবে ওই 2টা বোর্ডে তা নয়, আমরা এখানে যে কটা প্রশ্ন রেখেছি এই প্রশ্ন থেকে একবারে হুবহু প্রশ্ন আসবে। এই সম্পর্কে তুমি নিঃসন্দেহে থাকতে পারো। তোমরা যারা আমাদের সাথে থাকো, আমাদের সাজেশন পিডিএফগুলো সংগ্রহ করেছো, মোটামুটি 7,000+ স্টুডেন্ট আমাদের থেকে সাজেশনগুলো নিয়েছো, তাই না? তোমরা জানো যে রাসেল ভাইয়ের যখন যে কথাটা বলে তার একটা নির্দিষ্ট ভিত্তি করেই করে, এবং আমরা প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিসের মাধ্যমে তোমাদেরকে উপস্থাপনা করি, যেন আমরা আমাদের সময় নষ্ট না করি, যেন তোমাদের সময় নষ্ট না হয়। তাই আমি তোমাদেরকে অবশ্যই বলবো এই ক্লাসটা মাস্ট বি করবা। যদি তোমার ক্লাস করতে একত্রেই খারাপ লাগে, এখানে যে বোর্ডগুলো বলি আমরা যেগুলো করতেছি সেইগুলো তুমি আলাদাভাবে পড়ে নাও, তাও হবে। আমি তোমাকে আশ্বস্ত করতেছি যে রাসেল ভাইয়ের তরফ থেকে তোমাকে 100% গ্যারান্টি দেওয়া হচ্ছে যে 9টা বোর্ডের মধ্যে মিনিমাম 2টা বোর্ডে মেহেরজান লিপস আসবে। কেন? কারণ আমাদের অ্যানালাইসিসে দেখা গেছে যে প্রতি বছরই কোনো একটা সালে মেহেরজান মিস করলে পরবর্তী সালে মিনিমাম 2টা বোর্ডে মেহেরজান দিয়ে থাকে। তাই এতটুকু আমরা আশ্বস্ত করতে পারি যে এই বছর অর্থাৎ এসএসসি 26-এ এবার মেহেরজানের থেকে প্রশ্ন আসবে। এখন প্রশ্ন হলো, আচ্ছা ভাই আমরা মেনে নিলাম যে মেহেরজান থেকে প্রশ্ন আসবে এবং সেই প্রশ্ন আমরা করব। এখন কথা হলো কি পড়ব। তো আসলে এসএসসি 2026-এর ইংরেজি প্রথম পত্র মেহেরজান লিভস ইন ইসলাম, যেটা সম্পূর্ণ কমপ্লিট করে দিব, ইউনিট 2 লেসন 1 তোমাদের এটা। আচ্ছা, তো প্রশ্ন হলো এখান থেকে আমরা কিভাবে পড়ব। একটা জিনিস পড়ার তো একটা মাধ্যম থাকে। তো এখানে আমরা যদি খেয়াল করি, এটা রাজশাহী বোর্ড 2024-এ আসছে, যশোর বোর্ড 23-এ আসছে, বরিশাল বোর্ড 2022-এ আসছে, চট্টগ্রাম বোর্ড 2019-এ আসছে। তুমি ভালো করে খেয়াল করো, 19-এর পরে 22-এ আসছে, তারপর 23-এ আসছে, 24-এও আসছে, এবং মাঝখানে 1 বছর গ্যাপ দিয়ে আবার আসবে। ঠিক আছে, 25-এ আসে নাই, 26-এ এবার আসবে। মানে এই প্রশ্নটা ঠিক কতটুকু ইম্পর্টেন্ট, ঠিক আছে, আসবেই, মানে একেবারে 100% গ্যারান্টি যে এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবাই। আচ্ছা, এটা হয়ে গেল যে ভাই আমরা এখান থেকে প্রশ্ন কমন পাবো, তাহলে কীভাবে পড়বো। তো একটা জিনিস, বাংলা ইংরেজি ফার্স্ট পেপার পর একটা নির্দিষ্ট টেকনিক আছে, আর টেকনিক্যালি ভাবে পড়তে হবে, এবং পাশাপাশি আমরা যে প্রশ্ন উত্তর করি, বিশেষ করে যে 2 নম্বর প্রশ্নগুলো, আর তোমরা তো একবারে মানে অন্যভাবে উত্তর করো, দেখা যাচ্ছে 2 নম্বর যে প্রশ্নটা চাই তুমি কি ওই সেম লাইনটা এসে প্যাসেজে মিলাও। যদি ওরকম লাইন পেয়ে যাও বা ওরকম সামঞ্জস্য হালকা পাতলা মিল আছে এরকম লাইনও তুমি যদি পেয়ে যাও, একবারে প্রথম থেকে হুবহু লাইনটা তুলে দাও। তবে তোমাকে আমি বলে দিই, এসএসসি 25রাও এভাবে তুলে দিয়েছিল, তারা মার্ক পায় নাই। তুমি যদি তুলে দাও তুমি আরও মার্ক পাবে না, কারণ তুমি এবার রয়েছো মিলন সাহেবের বেলা। তাই আমি তোমাকে যেভাবে পড়াই, যেভাবে বলি, যেভাবে করি তুমি সেমভাবে করো। আমি তোমাকে আশ্বস্ত করতেছি যে তুমি এই মেহেরজানের প্রশ্নটা একবারে হুবহু কমন পাবা। ভাইয়া এখানে টোটাল হলো 46টা প্রশ্ন আছে, এখানে 46টা পেজ আছে। এই 46টা পেজে আমি যা পড়াবো তোমাকে একেবারে 100% গ্যারান্টি দিচ্ছি একবারে হুবহু কমন আসবে। যদি না আসে, এই যে আমার অনলাইন তো নাকি, আমি অনলাইনে কোনো ক্লাস তোমাদের দেবো না ইনশাল্লাহ, তুমি শিওর থাকো। ওকে, তো চলো আমরা একটু পড়ি। প্রথম কাজ থাকবে আমাদের মেহেরজান সম্পর্কিত একটু মিনিং পড়ে নেওয়া। বিশেষ করে এখানে এক ধরনের মিনিং আছে, বাট আমি আমার তরফ থেকে চেষ্টা করব আমি নিজের মতো করে মিনিংগুলো বলে দেবো যেন তোমাদের বুঝতে সহজ হয়। তো মিনিং করার পরে আমাদের যে কাজগুলো করতে হবে, প্রথম আমাদের ফার্স্ট মিনিং পড়তে হবে, তারপরে যেই সালে যে প্রশ্নগুলো আসছে বা আমরা অ্যানালাইসিসভাবে মাস্ট যেই প্রশ্নগুলো রেখেছি সেই প্রশ্নগুলো এখানে করতে হবে, ঠিক আছে। এবং 2 নম্বর প্রশ্নের জন্য এখানে টেকনিক্যালি প্রশ্নগুলো রাখা হয়েছে, যে কীভাবে আমরা টেকনিক দিয়ে, শুধুমাত্র টেকনিকের সাহায্যে 2 নম্বর প্রশ্নের উত্তরগুলো করতে পারি, শুধু প্যাসেজ থেকে, যেন মুখস্থ না করা লাগে। তো এই জিনিসগুলো যদি পড়ো তোমাকে শিওর কমন পাবা। তো চলো আমরা শুরু করি। তো প্রথমে আমরা যদি দেখি এখানে কি লেখা আছে, বলা হয়েছে মেহেরজান লিভস ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমবেঙ্কমেন্ট। এখানে ভালো করে যদি খেয়াল করো, লিভ মানে বসবাস করা, মানে মেহেরজান হলো বসবাস করে, ইন এ স্লাম অন সিরাজগঞ্জ টাউন মানে সিরাজগঞ্জ শহরে বসবাস করে, প্রোটেকশন এমবেঙ্কমেন্ট বলতে বেড়িবাঁধ বোঝানো হয়। তার মানে সহজ বাংলায় যদি বলি, মেহেরজান বেড়িবাঁধের ওপর, তোমার কি এক সিরাজগঞ্জ শহরের বেড়িবাঁধের ওপর এক বস্তিতে বসবাস করে। এখানে মিনিংটা বলা হয়েছে এরকম যে মেহেরজান সিরাজগঞ্জ শহরে সুরক্ষাবাদ, অ্যাকচুয়ালি সুরক্ষাবাদ বলতে বেড়িবাঁধ বোঝানো হয়, ঠিক আছে, একটি বস্তিতে বাস করেন। তাহলে কি হবে, মেহেরজান সিরাজগঞ্জের বেড়িবাঁধের ওপর একটি বস্তিতে বাস করেন। ওকে, এখন প্রশ্ন যদি করা হয় যে মেহেরজান কোথায় বাস করে, হোয়ার ডাজ মেহেরজান লিভস, মেহেরজান কোথায় বাস করে, সেক্ষেত্রে যদি আমি এখানে হুবহু তুলে দিই 100% সঠিক। ওকে, তারপরে
দ্য উইশ পেয়ারিং শব্দের অর্থ হলো সনসন, ঠিক আছে। দ্য উইশ পেয়ারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টাডি অর্থ হলো অস্থির। বলা হয়েছে ফ্রম দ্য রিভার যমুনা, মানে ফ্রম দ্য রিভার যমুনা, যমুনা নদী থেকে কে দ্য উইশ পেয়ারিং উইন্ড মানে সনসন শব্দের বাতাস, যমুনা নদী থেকে বয়ে আসা সনসন শব্দের বাতাস মেক্স দ্য ফায়ার আনস্টাডি, আগুনকে বা অগ্নিকে অস্থির করে তোলে। আর যদি আমি তোমাদের বইয়ের মিনিংটা বলি তাহলে এরকম, যমুনা নদীর ফিসফিস করা বাতাস তোমার কি করে, আগুনকে অস্থির করে তোলে। যমুনা নদীর ফিসফিস করা বাতাস আগুনকে কি করে, অস্থির করে। যদি আমি আমার মতো বলি তাহলে বলবো কি, কারণ ফ্রম মানে হলো থেকে, এই যে এখানে আছে ফ্রম মানে কি থেকে, কোথা থেকে, দ্য রিভার যমুনা, তাহলে কি যমুনা নদী থেকে সনসন শব্দের বাতাস, উইশ পেয়ারিং উইন্ড মানে হলো সনসন শব্দের বাতাস, যমুনা নদী থেকে বয়ে আসা সনসন শব্দের বাতাস আগুনকে অস্থির করে তোলে। কেন, আনস্টাডি মানে অস্থির, তাহলে কি করে তোলে, অস্থির করে তোলে। দ্য ডান্সিং বলতে কম্পমান, দ্য ডান্সিং ফ্লামস আর রিমাইন্ড মেহেরজান অফ টার্মোইল ইন হার লাইফ। এখানে কম্পমান অগ্নিশিখা মেহেরজানকে তার জীবনের, টার্মোইল মানে উত্থান পতন, তার জীবনের উত্থান পতনের কথা মনে করিয়ে দেয়। কম্পমান অগ্নিশিখা মেহেরজানকে, রিমাইন্ড মানে মনে করা, দ্য ডান্সিং ফ্লামস মানে হলো কম্পমান অগ্নিশিখা, তার মানে কম্পমান অগ্নিশিখা মেহেরজানকে তার জীবনের, এই যে হার লাইফ, তার জীবনের, টার্মোইল মানে উত্থান পতনের কথা কি করে, রিমাইন্ড মানে মনে করিয়ে দেয়। কম্পমান অগ্নিশিখা মেহেরজানকে তার জীবনের উত্থান পতনের কথা মনে করিয়ে দেয়। আর বই অনুসারে নাচতে থাকা শিখাগুলো মেহেরজানকে তার জীবনের উত্থান পতনের কথা মনে করিয়ে দেয়। জাস্ট নাচতে থাকা বলছে এরা। ডান্সিং ফ্লামস মানে হলো কম্পমান অগ্নিশিখা মেহেরজানকে তার জীবনের উত্থান পতনের কথা কি করে দেয়, মনে করিয়ে দেয়। ওকে, নট লং অ্যাগো বেশি দিন আগে নয়, মেহেরজান হ্যাড এভরিথিং মেহেরজানের কাছে সব কিছু ছিল। এ ফ্যামিলি একটি পরিবার, অ্যারাবেল ল্যান্ড অর্থাৎ হলো চাষের জমি, অ্যারাবেল ল্যান্ড বলতে চাষের জমি, অ্যান্ড ক্যাটেল অর্থাৎ হলো গবাদি পশু। তার মানে বেশি দিন পূর্বে নয় বা বেশি দিন আগে নয়, মেহেরজানের কাছে সব কিছু ছিল, একটা পরিবার ছিল, অ্যারাবেল ল্যান্ড মানে চাষের জমি ছিল এবং কি গবাদি পশু ছিল। আর বইয়ের ভাষা যদি কথা বলি, বেশি দিন আগে নয় হওয়া উচিত, এখানে লিখছে বেশি দিন আগে মেহেরজানের সব কিছু ছিল, একটি পরিবার, চাষযোগ্য জমি এবং গবাদি পশু। আর আমরা বলছি বেশি দিন আগে নয়, মেহেরজানের সব কিছু ছিল, পরিবার, চাষের জমি এবং কি গবাদি পশু। দ্য ইরোশন অব দ্য যমুনা, ইরোশন মানে ভাঙ্গন, অব দ্য যমুনা মানে যমুনার ভাঙ্গন। দ্য ইরোশন অব দ্য যমুনা গ্র্যাডুয়ালি কনজিউমড মানে হলো গ্রাস করা, ঠিক আছে, কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি। বলা হয়েছে প্রপার্টি মানে হলো তার সকল সম্পদ আর কি। দ্য ইরোশন অব দ্য যমুনা গ্র্যাডুয়ালি কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি, যমুনা বা নদী ভাঙ্গন মেহেরজানের সকল সম্পত্তি কী করে নিয়েছে, গ্রাস করে নিয়েছে। বইয়ের ভাষা অনুসারে কথা বললে এইরকম হয়, যমুনার ক্ষয়, অ্যাকচুয়ালি এখানে দ্য ইরোশন অফ যমুনা বলতে বোঝানো যমুনার ভাঙ্গন, বাট এখানে বলা হয়েছে যমুনার ক্ষয়, ধীরে ধীরে তার সমস্ত জমি সম্পদ গ্রাস করে নিয়েছে। যা একটু মোটামুটি শুনতে খারাপ লাগে, বাট এটা ভালো আছে। দ্য ইরোশন অব দ্য যমুনার ভাঙ্গন গ্র্যাডুয়ালি সাধারণত কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি, সাধারণত তার সকল সম্পত্তি গ্রাস করে নেয়। ইট ফাইনালি এটা সর্বশেষে ক্লাইম্বড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন মানে হলো বর্ষাকাল। তাহলে বলা হয়েছে কি এটা সর্বশেষে তার একমাত্র শেল্টার মানে আশ্রয়স্থলের দিকে হাত বাড়ায় ডিউরিং দ্য লাস্ট মনসুন শেষ বর্ষাতে। তাহলে এখানে বলা হয়েছে কি শেষ বর্ষায় এটা তার তোমার কি করে, এটি অবশেষে তার একমাত্র আশ্রয়স্থলে নিয়েছিল। বাট কথাটা এরকম হবে যে শেষ বর্ষাকালে এটা তার একমাত্র আশ্রয়স্থলে হাত বাড়িয়েছে। ইট টুক দ্য রিভার অনলি এ ডে, এইগুলো নিতে নদীর একদিন মাত্র সময় লাগে। টু ডিভোর দ্য মেহেরজান হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন্স অ্যান্ড দ্য ব্যাম্বো বাস, মানে এগুলো নিতে মেহেরজানের একদিন সময় লাগে। কী কী নিছে, মেহেরজানের বাড়ি, গাছপালা,
ভেজিটেবল বা সবজির বাগান এবং হলো বাঁশ। বলেছে নদীকে মেহেরজানের ঘর গাছ শাকসবজির বাগান এবং বাঁশের জঙ্গল গ্রাস করতে কেবল একদিন মাত্র সময় লেগেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম কি যে মেহেরজান যে ছিল, মেহেরজান একজন ছিল যে হলো সিরাজগঞ্জের বেরিবাদের এক জমিতে তিনি মানে বেরিবাদের এক বস্তিতে সে বসবাস করে। সেখান থেকে আসলে যমুনা নদীর একটা বাতাস বই আসে। সেই বাতাস আসলে তার জীবনের যে উত্থান পতন, মানে সে যে এত ভালো পর্যায়ে ছিল হঠাৎ করে যে নিচে পর্যায়ে এসে, এই উত্থান পতনের কথা তাকে মনে করে দেয়। বেশি দিন আগে নয়, মেহেরজানের সব কিছু ছিল, যা যা দরকার মেহেরজানের সব ছিল তার কাছে পরিবার ছিল, চাষের জমি ছিল এবং কি ছিল ক্যাটেল মানে গবাদি পশু ছিল। কিন্তু এই সবগুলো জিনিস গ্রাস করতে এবং তার সর্বশেষ যে আশ্রয়স্থল সেখানেও হাত বাড়িয়েছে কি নদী ভাঙ্গন। এই সবগুলো জিনিস গ্রাস করতে নদী ভাঙ্গনের সময় লেগেছিল মাত্র একদিন। এই কথাগুলোই কিন্তু এখানে বলা হয়েছে। ওকে, তো এইখান থেকে আমি নেক্সট প্রশ্ন যাব। তো R2-তে আসে, শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স মানে একদা তার একটি সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স বছর যেতে না যেতে হি লস্ট হার হাজবেন্ড, সে তার স্বামীকে হারিয়েছে, অ্যান্ড হার ফ্যামিলি এবং তার পরিবারকে হারিয়েছে, টু ডিজিজ কী কারণে, টু ডিজিজ দ্য ক্রোল হাঙ্কার ক্ষুধা, অ্যান্ড প্রভার্টি প্রভার্টি বলতে দারিদ্রতা, ব্রড টু দ্য ফ্যামিলি। এখানে বলা হয়েছে কি এক সময় তার একটি সুখী পরিবার ছিল, যেমনটা আমি বললাম এখানে এই পর্যন্ত। বছরগুলোই অথবা বছর ওভার দ্য ইয়ার এক বছর যেতে না যেতে, এটা হবে এক বছর যেতে না যেতে তিনি তার স্বামী পরিবারকে হারান সেই রোগে যা নশ্বর ক্ষুধা এবং দারিদ্র পরিবারের কাছে নিয়ে আসে। ওকে, নাও মানে এখন। শি ইজ দ্য অনলি ওয়ান লিভড টু লিভ অন, এখানে বলা হয়েছে উইথ দ্য লস অ্যান্ড দ্য পেন, মানে এই যে তার হারানো জীবন এবং যে এই যে যন্ত্রণা, এটা নিয়ে একমাত্র এখন তিনিই বেঁচে আছেন। তাহলে এখন তিনি একমাত্র জীবিত বেঁচে আছেন এই ক্ষতি এবং যন্ত্রণার সঙ্গে জীবনযাপন করার জন্য। দ্য গ্রেডি যমুনা বলতে লোভী বোঝানো হয়। গ্রেডি যমুনা মানে লোভী যমুনা, ঠিক আছে। হ্যাড শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, লোভী যমুনা তার স্বপ্ন এবং তার সুখকে কেড়ে নিয়েছে। এখানে বলা হয়েছে দেখো, লোভী যমুনা তার স্বপ্ন এবং সুখ ভেঙে দিয়েছে। আমরা বলছি কেড়ে নিয়েছে, এখানে মিনিংয়ে বলা হয়েছে কি ভেঙে দিয়েছে। ওকে, there are thousands others waiting to share the same fact like মেহেরজান, মানে এরকম থাউজেন্ড বলতে এরকম হাজার মেহেরজান রয়েছে যারা সেম ধরনের গল্প শেয়ার করার জন্য অপেক্ষায় বসে আছে, তাই না? তাহলে এখানে মিনিংটা এরকমই। তো আরও হাজার মানুষ রয়েছে যারা মেহেরজানের মতো একই ভাগ্যের ভাগিদার হবার অপেক্ষায় আছে, ঠিক আছে। ওকে, তারপর বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার, বাংলাদেশ হলো একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। সাম অফ উলস ব্যাঙ্ক ওভারফ্লো অ্যান্ড অর ইরোড ডিউরিং মনসুন, কিছু নদী আছে, মনসুন বলতে হয় বর্ষাকালে, তাহলে যাদের কিছু জলপাশ বর্ষায় দুই পাশে জলপ্রবাহ বা ক্ষয় ঘটে। সহজভাবে যদি বলি এভাবে হয় যে যাদের মধ্যে কিছু বর্ষাকালের মধ্যে কি হয় ওভারফ্লো হয়, দুই দিকে কি হয় ওভারফ্লো হয়। ইরোশন ইজ এ হার্স রিয়ালিটি ফর দ্য পিপল, নদী ভাঙ্গন একটা হার্স মানে হলো একটা এখানে হার্স বলতে বোঝানো হয় কঠিন বাস্তবতা। ইরোশন ইজ এ হার্স রিয়ালিটি, নদী ভাঙ্গন হলো একটা কঠিন বাস্তবতা ফর দ্য পিপল, কাদের জন্য? মানুষের জন্য। লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক, যারা নদীর তীরে বসবাস করে। এখানে বলেছে নদীর তীরবর্তী মানুষের জন্য ক্ষয় একটি কঠোর বাস্তবতা, আর আমরা বলছি নদী ভাঙ্গন একটি কঠিন বাস্তবতা কাদের জন্য? যারা নদীর তীরে বসবাস করে। ডিউরিং অ্যাস মনসুন, এই বর্ষাকালে মেনি মোর ভিলেজার্স আর থ্রেটেন্ড, অনেক গ্রামবাসী বা অনেক গ্রাম ভিলেজেস অনেক গ্রাম থ্রেটেন্ড মানে হলো হুমকির মুখে আছে বাই দ্য মাইটি রিভার, বা এই যে রিভার আছে বা এই যে নদী আছে বা এই নদীগুলোর কারণে
অনেক গ্রামবাসী এখনও কি আছে, হুমকির মধ্যে আছে, লাইক যমুনা, পদ্মা অ্যান্ড দ্য মেঘনা, যেমন যমুনা, পদ্মা, মেঘনার মতো। তো এভাবে বলতে পারি প্রতি বর্ষায় বহু গ্রাম যেমন যমুনা নদী এবং যমুনা, পদ্মা এবং মেঘনা নদীর মতো শক্তিশালী নদীগুলোর কারণে হুমকির সম্মুখীন হয়। বা এখানে আমি যেমনটা বললাম, এই বর্ষাকালে এমন অনেক গ্রাম আছে যারা কি এই পাওয়ারফুল মানে মাইটি রিভার্স মানে শক্তিশালী তোমার কি নদীর জন্য তারা হুমকির শিকার রয়েছে, যেমন হলো যমুনা নদী, পদ্মা নদী, মেঘনা নদী, এরকম। ওকে, আমি ফার্স্ট কিন্তু এখানে তোমরা ভালো করে খেয়াল করবা, আমি চেষ্টা করতেছি তোমাদেরকে এখানে ভালোভাবে মিনিংগুলো পড়ানোর। কেননা যদি ইংরেজিতে তোমাকে ভালো করতে হয় তাহলে সর্বপ্রথম কাজ থাকবে যে প্যাসেজটা তুমি পড়তেছো তার সলিড মিনিং জানা। তারপরে যে কাজ থাকবে এই টপিকের উপরে যে প্রশ্ন আসছে, তোমরা যে কাজটা করো ম্যাক্সিমাম, আমি সবাই বলবো না, ম্যাক্সিমাম তোমরা যে কাজটা করো, তোমরা জাস্ট ওই বোর্ডের এইভাবে মুখস্থ করো, 1-3, 2-4, 1-6 এভাবে জাস্ট মুখস্থ রাখো। দেখো তখন যদি ইনস্ট্যান্ট পরীক্ষা নেওয়া হয় ইনস্ট্যান্ট হয় পারবা, কিন্তু যখন একটা বোর্ড পরীক্ষা দিবা তখন কিন্তু অনেক কিছু পড়ে যেতে হয়, তখন কিন্তু ওই 1-3, 2-3 এগুলো কিন্তু আর মনে থাকবে না। তাহলে মনে কী থাকবে তখন? তখন এই পরীক্ষার মধ্যে এমনি চাপ থাকে, এমনি নর্মালি ভুলে যায় অনেক কিছু, জানা জিনিসও ভুলে যায়, বাট তখন একটা জিনিস মনে থাকে মিনিং। ওই মিনিংয়ের উপরে যদি কেউ কাজ করে যায়, ওই মিনিংটা সুন্দর করে পড়ে যায়, তাহলে তার এই জিনিসগুলো মনে থাকবে এবং সম্ভাব্য মার্ক অনুসারেও সে ফুল মার্ক পেয়ে যাবে। তাই আমি তোমাদের সবাইকে বলবো, যেভাবে ক্লাসটা কভার করার চেষ্টা করছি তোমরা সেভাবে কভার করো। তো যেটা বলছিলাম, যেভাবে তোমাদের কভার করার চেষ্টা করছি তুমি সেমভাবে কভার করো। তোমাকে আমি এতটুকু আশ্বস্ত করতে পারি যে এখান থেকে তুমি হুবই কমন পাবা। তাই যেভাবে পড়ানো হচ্ছে চেষ্টা করো সেভাবে পড়ার। ওকে, it is estimated that river erosion makes at least তোমার কত 1000 people homeless every year in বাংলাদেশ। এটা প্রতি বছরেই নদী ভাঙ্গনের কারণে মিনিমাম মিনিমাম তোমার কত 1 লক্ষ মানুষ কি হয়, ঘর ছাড়া হয়ে যায়। মিনিমাম কত 1 লক্ষ মানুষ তোমার কি হয়ে যায়, ঘর ছাড়া হয়ে যায়। ইনফ্যাক্ট অবশেষে রিভার ইরোশন মানে হলো তোমার নদী ভাঙ্গন ইজ ওয়ান অফ দ্য মেন তোমার কি ডেঞ্জার্স কার্স বাই ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ জলবায়ু পরিবর্তন। ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ু পরিবর্তনের মেন মানে হলো প্রধান ধ্বংসাত্মক বা হলো বিপজ্জনক বিষয় হলো তোমার কি নদী ভাঙ্গন। এখানে আমরা যদি মিনিংটা এখান থেকে পড়ি নিই তাহলে এরকম হবে, প্রকল্পনায়ন করা হয়েছে যে, বা ইট ইজ এস্টিমেট দ্যাট মানে হলো প্রকল্পনায়ন বা পরিসংখ্যানের সাথে দেখা যাচ্ছে যে বাংলাদেশের নদী ক্ষয় বা নদী ভাঙ্গন প্রতি বছরে কমপক্ষে 1 লক্ষ মানুষকে বাসহীন করে তোলে। যেমনটা আমি বললাম যে 1 লক্ষ মানুষকে, কমপক্ষে 1 লক্ষ মানুষকে কি ঘরছাড়া করে দেয়। প্রকৃতপক্ষে ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে নদী ক্ষয় বা নদী ভাঙ্গন জলবায়ু পরিবর্তনের ফলে হয় প্রধান বিপদের মধ্যে একটি। তারপরে ইফ যদি উই ক্যান নট টেক প্রমোট অ্যাকশন টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, যদি আমরা জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে না পারি, there will be thousands of more Meherjans in our town or and village every year, তাহলে প্রতি বছর আমাদের শহর গ্রামগুলোতে আরও হাজার হাজার মেহেরজান থাকবেই। এই ছিল তোমাদের ফুল মিনিং। তো এবার চলো আমরা এক এক করে প্রশ্নগুলো দেখি। তো এই ছিল, তো এরপরে তোমাদের লাস্ট প্রশ্ন আসছিল রাশিয়ার বিরুদ্ধে 2024-এর প্রশ্নগুলো। তো আমরা এগুলো দেখব এক এক করে। আমি সবগুলো এমসিকিউ তোমাদের দেখাবো, এক এক করে তোমাদের সবগুলো সিকিউ দেখাবো। যেভাবে আসলে পড়লে তুমি একটা সর্বোচ্চ মার্ক অর্জন করতে পারবা আমি তোমাকে চেষ্টা করব সেভাবে পড়ানোর, ঠিক আছে? শুধু তোমার একটু কষ্ট করে আমার সাথে থাকতে হবে, সাথে পড়তে হবে, এবং এই ক্লাসটা কমপ্লিট করে তুমি যদি পরীক্ষা কিনতে যাও ভাইয়াকে মনে রাখবা, ভাইয়া বলতেছি যে এখানে আমি যেভাবে পড়াচ্ছি, যা পড়াচ্ছি একবারে হুবহু তাই আসবে, বিন্দু মাত্র চেঞ্জ আসবে না। তাই তোমাকে এতটুকু আমি আশ্বস্ত করতে পারি যে এখানে হুবহু পাবা। ফার্স্ট প্রশ্ন, মেহেরস লাইফ ওয়াজ ভেরি হ্যাপি বিফোর, বলা হয়েছে কি মেহেরের জীবন খুব সুখী ছিল। বিফোর কিসের আগে? আগে, কিছু একটা আগে। কিসের আগে মেহেরজানের জীবন খুবই সুখী ছিল? নাম্বার 1, দ্য লিবারেশন, মুক্তির আগে, বা যুদ্ধের পরে যে মুক্তি ছিল সেই মুক্তির আগে। দ্য ডিস্ট্রাকশন অফ রিভার যমুনা, যমুনা নদীর ভাঙ্গন বা যমুনা নদীর ধসের আগে।
দ্য ভিক্টোরি জয়ের আগে, দ্য ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার আগে, সেক্ষেত্রে উত্তর হবে 2 নাম্বারটা। ঠিক আছে। মেহেরস লাইফ ওয়াজ ভেরি হ্যাপি, মেহেরের জীবন খুবই সুখী ছিল বিফোর কিসের পূর্বে, দ্য ডিস্ট্রাকশন অফ দ্য রিভার যমুনা, যমুনা নদীর ভাঙনের পূর্বে কি মেহেরের জীবন কি ছিল, খুবই সুখী ছিল। 2 নম্বর প্রশ্ন, এখানে বলেছে গ্রেডি যমুনা, গ্রেডি যমুনা বলতে লোভী যমুনা, ইজ ইউজড হেয়ার টু ডিসক্রাইব দ্য, এখানে লালাকারী বা লোভী যমুনা ব্যবহার করা হয়েছে, বর্ণনা করো, কি কারণে বর্ণনা করা, মানে কি কোন অর্থে যমুনাকে লোভী বলা হয়েছে। আচ্ছা, নাম্বার 1 বলছে ক্রুয়েলটি অফ নেচার, প্রকৃতির নির্মমতা, ডিমান্ড অফ এ কে কনজিউমার, একজন ভোক্তার চাহিদা, সাপ্লাই অফ এ কনজিউমার, একজন ভোক্তার সরবরাহ, হেল্প অফ এ কনজিউমার, একজন ভোক্তার সাহায্য। অ্যাকচুয়ালি এখানে গ্রেডি যমুনা এটা করা হয়েছে কিসের জন্য, প্রকৃতির নির্মমতার কারণে। এটা প্রকৃতির একটা নির্মমতার বিষয়, যার কারণে মানুষ এত মানে ক্ষয়গ্রস্ত হয়ে থাকে, তাদের এত খারাপ অবস্থা হয়ে থাকে যখন এই নদী ভাঙবে। এটা একটা প্রাকৃতিক বিষয়, তো এটা হবে কি ক্রুয়েলটি অফ নেচার। আর পরবর্তী প্রশ্ন হলো 3 নম্বরটা, মেহেরজান ইজ এ ভিকটিম অফ, ভিকটিম বলতে বোঝানো হয় আর শিকার। ঠিক আছে, তো মেহেরজান হলো কিসের শিকার। নাম্বার 1 এখানে বলছে তোমার কি ড্রট মানে খরার শিকার, তারপর ফাইন ক্ষুধার শিকার, রিভার ইরোশন নদী ভাঙনের শিকার, সাইক্লোন ঘূর্ণিঝড়ের শিকার। সেক্ষেত্রে আমরা জানি যে উত্তর হবে 3 নম্বরটা, রিভার ইরোশন। ঠিক আছে, মেহেরজান ইজ এ ভিকটিম অফ রিভার ইরোশন, মেহেরজান হলো নদী ভাঙনের শিকার। মেহেরজান কিসের শিকার, মেহেরজান হলো নদী ভাঙনের শিকার। এর পরবর্তী প্রশ্ন, দ্য ওয়ার্ড টরময়েল ইন্ডিকেটেড, মানে টরময়েল শব্দ, টরময়েল যার অর্থ হলো অশান্তি, টরময়েল শব্দের অর্থ কি অশান্তি। যাই হোক, টরময়েল শব্দটি নির্দেশ করে, তো টরময়েল শব্দটি কি নির্দেশ করে। নাম্বার 1 ইগুটেশন অর্থাৎ উত্তেজনা। অ্যাকচুয়ালি টরময়েলের বাংলা হলো উত্থান পতন। আমি যদি কথা বলি, টরময়েলের মেন বাংলা হলো উত্থান পতন। ঠিক আছে, এখানে বলা হয়েছিল যে মেহেরজানকে তার জীবনের উত্থান পতনের কথা মনে করিয়ে দেয়, রিমাইন্ড মানে মনে করা, আর টরময়েল মানে ছিল হলো উত্থান পতন। তার মানে কি টরময়েলের বাংলা হলো উত্থান পতন। তো এই টরময়েলের কি উত্থান পতন কোনটা আসে, যেমন তোমার কি ইগুটেশন মানে উত্তেজনা, রিডাকশন মানে হ্রাস পাওয়া, তারপর হলো কনস্ট্যান্ট অর্থাৎ অবিচ্ছিন্ন হওয়া, রিগিড অর্থাৎ কঠোর হওয়া। দেখো টরময়েল হলো উত্থান পতন মানে উঠবে নামবে, তো এটাকে আমরা কি বলতে পারি, এটাকে বলতে পারি উত্তেজনা, আমরা এটাকে বলতে পারি ইগিটেশন। দ্য ওয়ার্ড টরময়েল ইন্ডিকেটেড, টরময়েলের সিনোনিম হলো ইগিটেশন। তো এই সিনোনিমগুলো অবশ্যই পড়তে হবে, মাস্ট বি। আমি আসলে তোমাকে এখানে কিছুই পড়ার প্রয়োজন পড়বে না, কারণ আমি এখানে যা যা তোমার দরকার এগুলো রাখছি। ঠিক আছে, তাই এক্সট্রা কিছু পড়ার আমার মনে হয় না যে তোমাদের কারো লাগবে বা এক্সট্রা কিছু তোমাদের পড়ার প্রয়োজন পড়বে। আমি এখানে যা যা রাখার দরকার সব কিছু রাখা আছে, সমস্যা নেই। ওকে, এর পরবর্তী প্রশ্ন, দ্য ওয়ার্ড শেটার মিনস, শেটার শব্দটির অর্থ কী। তো শেটার শব্দের অর্থ কী ছিল এটাকে বোঝো, কারণ এখানে যদি শেটার শব্দের অর্থ আমরা না বুঝতে পারি তাহলে হবে না। তো শেল্টার শব্দ এখানে একটা ছিল শেল্টার মানে হলো আশ্রয়স্থল, আর একটা ছিল শেটার মানে কি করে সব কিছু নিয়ে যাওয়া, তাই না। তো এখানে বলা হয়েছে শেল্টার শব্দের অর্থ কি। 1 টু ডিস্ট্রয় সামথিং, কিছু ধ্বংস করা, টু ব্রেক সামথিং ইনটু পিচ, কিছু কিছু টুকরা করে ভাঙা, আর টু ইরেট সামথিং, কিছু নির্মাণ করা, টু কমপ্লিট সামথিং, কিছু সম্পন্ন করা। সেক্ষেত্রে উত্তর হবে কোনটা, এইটা। টু ব্রেক তোমার কি সামথিং ইনটু পিচ, শান্তি থেকে কিছু ভাঙে নেওয়া, শেল্টার মানে হলো শান্তি থেকে কিছু ভাঙচুর করা বা টুকরা টুকরা করা। এর পরবর্তী F নাম্বার, দ্য ফ্রেজ উইসপিয়ারিং উইন্ড মানে হলো সনসন শব্দের বাতাস, মিন্স মানে সনসন শব্দের বাতাস অর্থ কি। উইসপিয়ারিং মিন্স এটা উইসপিয়ারিং মিন্ট এটার অর্থ কি, সনসন শব্দের বাতাস বাংলা দিয়ে। তো সেই অনুসারে আমরা আসি নাম্বার 1। তো আসলে এখানে ছিল হলো যে যমুনা নদী থেকে বয়ে আসা সনসন শব্দের বাতাস ছিল। তো 1 নম্বর বলছিল উইন্ড দ্যাট ব্লো ফ্রম অ্যাক্রস দ্য রিভার, অর্থাৎ নদীর এপার থেকে বইছে এমন বায়ু। উইন্ড দ্য ব্লোস উইথ হিসিং সাউন্ড, শিসিং বা হিসিং শব্দের সাথে বইছে এমন শব্দ। তো
তো উইসপিয়ারিং উইন্ড মানে কি শনশন শব্দের বাতাস, এখানেও তো ওরকমই দেখাচ্ছে নাকি। তারপর উইন্ড দ্যাট হেল্পস সামওয়ান মেক্স এ ফায়ার, বাতাস যা কারো কাছে আগুন জ্বালাতে সাহায্য করে। উইন্ড দ্যাট ব্লোস ইন সামার, গ্রীষ্মকালের যা বয়ে। অ্যাকচুয়ালি উইসপিয়ারিং উইন্ড মানে শনশন শব্দের বাতাস, অর্থাৎ হলো হিসিং শব্দ বয়ে আসছে এমন বাতাস, ঠিক আছে। তাহলে উইসপিয়ারিং উইন্ড মানে উইন্ড দ্যাট ব্লোস উইথ এ হিসিং সাউন্ড। এরপরে যে নম্বর প্রশ্ন বলা হয়েছে দ্যাট ইজ দ্য মেন পারপোজ অফ অথর অফ দ্য প্যাসেজ, মানে হলো এই যে অনুচ্ছেদটা, অথর বলতে হলো যে রচনা করছে আর কি, এটি অনুচ্ছেদের লেখকের মূল উদ্দেশ্য কি। এই যে রচনাটা লিখছে বা এই যে মেহেরজানের যে জীবন কাহিনীটা লিখছে এটা কেন লিখছে, তার আসলে মূল লক্ষ্য কি। তো আসলে তার মূল লক্ষ্য হলো আমরা যদি বলি নদী ভাঙ্গনের কারণে একটা মানুষের কী কী ক্ষতি হতে পারে, বা একটা নদী ভাঙ্গনের কারণে আমরা কী কী ক্ষতির সম্মুখীন হয়ে থাকি সেই জিনিসটাই তিনি দেখাইছে। একজনের মানুষ শুধুমাত্র একটা নদী ভাঙ্গনের কারণে কীভাবে ধ্বংস হয়ে যেতে পারে এই জিনিসটা তিনি দেখাইছে। তো 1 নম্বর বলছে টু এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্ট অফ রিভার, নদীর গুরুত্ব ব্যাখ্যা করার জন্য। অ্যাকচুয়ালি এরকম কিছুই না। টু ডিসক্রাইব দ্য ইম্প্যাক্ট অফ মনসুন, বর্ষার প্রভাবের বর্ণনা করে নিতে। টু ডিসক্রাইব দ্য ইফেক্ট অফ রিভার ইরোশন, নদী ক্ষয়ের প্রভাব বর্ণনা করতে। টু ডিসক্রাইব দ্য ফ্যাক্ট অফ উমেন, একজন মহিলার ভাগ্য বর্ণনা করতে। সেক্ষেত্রে উত্তর হবে কি, অ্যাকচুয়ালি উত্তর হবে এইটা, ঠিক আছে। টু ডিসক্রাইব দ্য ইফেক্ট অফ রিভার ইরোশন, নদী ভাঙ্গনের প্রভাবকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এখানে যিনি এই রচনাটা লিখেছেন। ওকে, এর পরবর্তী প্রশ্ন হলো যশোর বোর্ড 2023-এর প্রশ্ন। তো এখানে কি বলা হয়েছে, তো আগেরগুলো ছিল রাজশাহী বোর্ড 2024-এর প্রশ্ন। আমি এখানে প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে তোমাদের সাথে এমনভাবে রেখেছি যে কেউ যদি এখান থেকে প্রশ্নগুলো তুমি পড়ে যাও, এতটুকু একবারে শিওর থাকো যে কোনো 2টা বোর্ডে একবারে 100% প্রশ্ন আসবে এবং নিঃসন্দেহে তুমি কমন পাবা, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এখানে আমি এমনভাবে প্রশ্নগুলো অ্যানালাইসিস করেছি এবং এমনভাবে উপস্থাপনা করেছি তোমাদের সামনে, যা পড়লে আমার মনে হয় না যে আর কোনো ছাত্রের কোনো কিচ্ছু পড়তে হবে। জাস্ট এতটুকু পড়ে নাও। ওকে, ফার্স্ট প্রশ্ন দেখো, মেহেরজান ইজ লিভিং, মেহেরজান বাস করে ইন হার কি মেকশিট হাউস নাও, এখন মেহেরজান কোথায়, মেহেরজান এখন তার অস্থায়ী বাড়িতে বসবাস করছেন। তো মেহেরজান অস্থায়ী বাসাবাড়িতে কার সাথে বসবাস করছে, উইথ হার রিলেটিভ, তার আত্মীয়দের সাথে বসবাস করছে। উইথ হার হাজব্যান্ড, তার স্বামীর সাথে বসবাস করছে। উইথ হার ফ্যামিলি, তার পরিবারের সাথে বসবাস করছে। অ্যালোন, একলা বসবাস করছে। তো আসলে নদী ভাঙ্গনের কারণে তার পরিবার, তার যে জমি টমি যা ছিল সব কিছু তো ধ্বংস হয়ে গেছে, সে তো একা এখন, তাই না। তো বসবাস করতেছে কার সাথে, সে এখন বসবাস করতেছে অ্যালোন। সে এখন বসবাস করতেছে কি, মেহেরজান লিভিং অ্যালোন ইন হার মেকশিট তোমার কি হাউস নাও, এখন তার যে অস্থায়ী বাড়ি সেখানে মেহেরজান একাই তার যন্ত্রণাগুলো নিয়ে একাই বসবাস করছে। অ্যাকচুয়ালি কথা সত্য যে তোমার যে যন্ত্রণাগুলো আছে সেই যন্ত্রণাগুলো একমাত্র তোমাকে নিয়েই বইতে হবে, অন্য কেউ তোমার যন্ত্রণা বইবে না। যেমন তুমি যদি এসএসসি পরীক্ষায় খারাপ রেজাল্ট করো, কি করছো, কত চেষ্টা করছো, এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো খারাপ রেজাল্ট করছো, এই যে এই পেনটা সবাই তোমাকে দেবে। আবার ভালো রেজাল্ট করো, তাহলে দেখবা সবাই তোমাকে বাহবা দিচ্ছে। তাই আমি তোমাদের সবাইকে বলবো নিজের কষ্ট কিন্তু নিজেকেই বইতে হবে। তাই এখন থেকে সুন্দর করে ভাইয়ার ক্লাসগুলো দেখার চেষ্টা করো। আর ফ্রিতে যে ক্লাসগুলো দিচ্ছি তোমাদেরকে, এগুলো যদি তোমরা দেখো মিনিমাম A+ পাবে ইনশাল্লাহ। তাই ভালো করে মনোযোগ দিয়ে প্রত্যেকটা ক্লাস দেখার চেষ্টা করো। ওকে, এর পরবর্তী, বিফোর দ্য ইরোশন অফ রিভার, নদী ভাঙ্গনের পূর্বে সে ছিল। তো নদী ভাঙ্গনের পূর্বে সে কেমন ছিল, ওয়েলদি, স্বাস্থ্যকর, তারপর হেলদিও, স্বাস্থ্যকর, ওয়েলদি, ধন সম্পদশালী, আনহ্যাপি, অসুখী, স্যাড, দুঃখী। অ্যাকচুয়ালি নদী ভাঙ্গনের পূর্বে তার জীবনটা ভালো ছিল, সুন্দর ছিল, তার কাছে অনেক কিছু ছিল, গবাদি পশু ছিল, চাষের জমি ছিল, গার্ডেন ছিল, তো অনেক কিছু ছিল। সে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ধনী ছিল। কে তোমার বিফোর দ্য ইরোশন অফ রিভার, নদী ভাঙ্গনের পূর্বে শি ওয়াজ ওয়েলদি, সে একজন ধনী ছিল। তারপরে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডেমোলাইজ মিনস, ডেমোলাইজ শব্দের অর্থ কি, নাম্বার 1 বিল্ড, নির্মাণ করা, প্রেসার্ভ, সংরক্ষণ করা, ডিস্ট্রয়, ধ্বংস করা, সাপোর্ট, সহায়তা করা। অ্যাকচুয়ালি ডেমোলাইজ শব্দের অর্থ হলো ধ্বংস করা। ডেমোলাইজ শব্দের অর্থ হলো কি,
ধ্বংস করা, ঠিক আছে। ডেমোলাইজ মিনস ডিস্ট্রয়। তারপরে এখানে হোয়াট ইজ দ্য ডেঞ্জারাস রেজাল্ট অফ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনে বা আবহাওয়া পরিবর্তনের বিপজ্জনক ফল কি? নাম্বার 1 ক্রুল হাঙ্কার, নির্দয় ক্ষুধা, রিভার ইরোশন, নদী ভাঙ্গন, ল্যান্ডেড প্রপার্টি, স্থাপত্য সম্পত্তি, তারপর দ্য কজ অফ নেচার, প্রাকৃতিক ধারা। অ্যাকচুয়ালি এই যে তোমার কি ক্লাইমেট চেঞ্জের যে বিপজ্জনক যে বিষয়টা সেটা হলো নদী ভাঙ্গন, সেটাকে নদী ভাঙ্গন, রিভার ইরোশন। হোয়াট ইজ দ্য কি ডেঞ্জারাস রেজাল্ট অফ ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের রেজাল্ট হলো কি ইরোশন, রিভার ইরোশন। এরপরে রিভার ইরোশন হ্যাজ, নদী ভাঙ্গন হয়েছে ক্রুল ইম্প্যাক্ট অফ পিপল, মানুষের উপর নিষ্ঠুর প্রভাব, বেনিফিটস, সুবিধা, নদী ভাঙ্গন হলো এক ধরনের সুবিধা, ন্যাচার অ্যাডভান্টেজ, প্রাকৃতিক সুবিধা, ঠিক আছে, অ্যাডভার্স ইফেক্ট অন উইল্ড, বন্য জীবনের উপর বিরূপ প্রভাব। সেক্ষেত্রে উত্তর হবে কি 1 নাম্বারটা, ঠিক আছে। রিভার ইরোশন হ্যাজ, নদী ভাঙ্গন হচ্ছে ক্রুল ইম্প্যাক্ট অন পিপল, মানুষের উপর নিষ্ঠুর প্রভাব, কারণ এই নদী ভাঙ্গনের কারণে মেহেরজানের পুরো জীবন কি হয়ে গেছে, অগোছালো হয়ে গেছে। মেহেরজান ওয়াজ হোমলেস, মেহেরজান কি হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, বিকজ অফ, কিসের কারণে? 1 দ্য ইরোশন অফ দ্য যমুনা নদী ভাঙ্গনের কারণে, সেলিং অফ হাউস, আর বাড়ি বিক্রি করার কারণে, ডিস্ট্রাকশন অফ হার হাউস, তার বাড়ি ধ্বংস হওয়ার কারণে, তারপর ফ্লোট, বন্যা হওয়ার কারণে। সেক্ষেত্রে উত্তর হবে কি, উত্তর হবে 1 নাম্বারটা, দ্য ইরোশন অফ যমুনা। মেহেরজান ওয়াজ হোমলেস, মেহেরজান হলো বাড়ি হারা হয়ে গেছে, বিকজ, কারণ, দ্য ইরোশন অফ দ্য যমুনা, তার কারণ হলো নদী ভাঙ্গনের কারণে মেহেরজান কি হয়েছে, বাড়ি ছাড়া হয়ে গেছে। ওকে, এর পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর প্যাসেজ, এটা আমি কিছুক্ষণ আগেও দেখাইছি। তো এই ধরনের প্রশ্নটা বাই চান্স মনে রিপিট হয়েছে, আমি সচরাচর রিপিট প্রশ্নটা তুলি না, কারণ একই প্রশ্ন দুইবার তোলার কিছু নেই। তো এখানে বলা হয়েছে যে এই যে অনুচ্ছেদটা আছে, এই অনুচ্ছেদের রচিতা যে, ঠিক আছে, তার আসলে মেন উদ্দেশ্য কি, সেটা আমরা জানি যে নদী ভাঙ্গনে যে এখানে ছিল, ঠিক আছে, নদী ক্ষয়ের প্রভাব বর্ণনা করা, ঠিক আছে, টু ডিসক্রাইব দ্য ইফেক্ট অফ রিভার ইরোশন, নদী ভাঙ্গনের প্রভাব বর্ণনা করা। তারপরে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রুর মিনস, রুনস শব্দের অর্থ কি, স্মাইল মানে হাসা, ক্রাই মানে কাদা, মন অর্থ হলো গর্জন করা, টু মেক লাউড ডিপ হার্স সাউন্ড, জোরালো গভীর কর্কশ ধ্বনি শব্দ করা। সেক্ষেত্রে হবে হলো রোর শব্দের অর্থ হলো তোমার কি এইটা, টু মেক লাউড ডিপ হার্স সাউন্ড, মানে হলো কর্কশ শব্দের যে বিষয়টা সেটা। ওকে, এরপরে হুইচ অন ইজ দ্য ট্রু কজ অফ দ্য রিভার ইরোশন, নদী ক্ষয়ের আসল কারণ কি? নদী ক্ষয়ের আসল কারণ হলো, প্রথম বছর মনসুন মানে হলো বর্ষাকাল, টেম্পারেচার রিজ তাপমাত্রা বৃদ্ধি করা, ক্লাইমেট চেঞ্জ জলবায়ুর পরিবর্তন হওয়া, রিভার পলিউশন নদী দূষণ। সেগুলো অ্যাকচুয়ালি উত্তর হবে ক্লাইমেট চেঞ্জ। উত্তর হবে কি, নদী ভাঙ্গনের প্রধান কারণ বা নদী ভাঙ্গনের মেন কারণ হলো ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন হওয়া বা আবহাওয়ার পরিবর্তন হওয়া, যার জন্য দায়ী হলো মানুষ। দ্য ওয়ার্ড শেটার্ড মিন কি? শেটার্ড আমি আগেও পড়েছি, তো এখানে বলছে কি, শেটার্ড তো ফেস্ট মুখোমুখি হওয়া, তারপর এক্সটারমিনেট বা সমূল্য বিধন করা, তারপর ইম্প্রোভারাইজড অর্থাৎ দারিদ্রতা, বা হলো তোমার কি কনফ্রন্টেড বা সামনে করা। সেক্ষেত্রে উত্তর হবে কি, উত্তর হবে এলো এইটা, এক্সটারমিনেট মানে হলো সমূল্য বিধন করা, ঠিক আছে। শর্টহাট অর্থ হলো এক্সটারমিনেট বা শর্টহাটের হলো তোমার সিনোনিম হলো কে সমূল্য বিধান করা। এরপরে আসে হলো বরিশাল বোর্ড 2022-এর একটি প্রশ্ন। তো এখানে বলা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে মেহেরজানস হ্যান্ডস আর ট্রিম্বলিং বিকজ, মেহেরজানের হাত কাঁপছে কারণ, মেহেরজান হ্যান্ডস আর ট্রিম্বলিং বিকজ, মেহেরজান হাত কাঁপছে কারণ, শি ওয়াজ ট্রাইড সে ক্লান্ত, শি ওয়াজ এক্সটেন্ট হতো সে খুব ক্লান্ত, শি ওয়াজ ফ্রিটেনেট সে ভীত, সে ইজ তোমার কি ফেবল সে দুর্বল। তো মেহেরজানের হাত কাঁপছে কেন? কারণ হলো সে একজন দুর্বল এখন,
মেহেরজান এখন খাবার পাচ্ছে না, মেহেরজান এখন কোনো কিছু নেই, মেহেরজানের সব কিছু হারিয়ে গেছে, মেহেরজানের আসলে জীবনে শান্তি নেই, মেহেরজানের খাবার যেহেতু নাই তাই কি সে এখন দুর্বল। তো মেহেরজান হাত কেন কাঁপছে? কারণ মেহেরজান হলো এখন খুবই দুর্বল, তাই মেহেরজানের হাত কি হচ্ছে? মেহেরজানের হাত কাঁপছে। এর পরবর্তী প্রশ্ন হলো এটা, রিভার ইরোশন ইজ দ্য ইফেক্ট অফ, রিভার ইরোশন ইফেক্ট করেছে বা রিভার ইরোশনের প্রভাব কি? 1 ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর পরিবর্তন। 2 এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ। ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগ। সাইক্লোন, ঘূর্ণিঝড়। সেক্ষেত্রে উত্তর হবে ক্লাইমেট চেঞ্জ। রিভার ইরোশন ইজ দ্য ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর পরিবর্তনের কারণেই বা জলবায়ুর পরিবর্তনের প্রভাবেই নদী ভাঙ্গন হয়ে থাকে। জলবায়ুর পরিবর্তনের প্রভাবে কি হয়ে থাকে? নদী ভাঙ্গন হয়ে থাকে। তারপর বিফোর দ্য ইরোশন অফ রিভার, নদী ভাঙ্গনের পূর্বে মেহেরজান ওয়াজ, মেহেরজানের ছিল। তো নদী ভাঙ্গনের পূর্বে মেহেরজান কি ছিল? সুখী ছিল। ওয়েলথ তোমার কি অফ, অর্থাৎ সমৃদ্ধ বা ধন সম্পদশালী ছিল। স্যাড বা দুঃখী ছিল। আনহ্যাপি অসুখী ছিল। হেলদি স্বাস্থ্যকর ছিল। সেক্ষেত্রে উত্তর হবে কি? ওয়েল অফ, ওয়েল অফ। বিফোর দ্য ইরোশন অফ রিভার, নদী ভাঙ্গনের পূর্বে মেহেরজান ওয়াজ হ্যাপি অথবা মেহেরজান ওয়াজ ওয়েল অফ। মেহেরজান কি ছিল? সুখী ছিল। অ্যাকচুয়ালি হ্যাপিরই সিনোনিম হলো তোমার ওয়েল অফ। ঠিক আছে। এরপরে মতে দ্য ডান্সিং ফ্লামস বা কম্পমান অগ্নিশিখা রিমাইন্ড মেহেরজান অফ টর্ময়েল ইন হার লাইফ। ঠিক আছে, এখানে মেহেরজান তোমার কি আছে? কম্পমান অগ্নিশিখা মেহেরজানকে তার জীবনের উত্থান পতনের কথা মনে করিয়ে দেয়। হেয়ার, এখানে ডান্সিং মিন্স, এখানে ডান্সিং মানে কম্পমানের অর্থ কি? এখানে কম্পমানের অর্থ কি? 1 জাম্পিং মানে লাফানো। 2 আনস্টেবল মানে অস্থিরতা, অস্থিতিশীল। তারপর তোমার কি? গ্লিটারিং অর্থাৎ ঝলমলে। তারপর হলো ব্রাইট অর্থাৎ উজ্জ্বল। সেক্ষেত্রে উত্তর হবে কি? অ্যাকচুয়ালি এখানে ডান্সিং বলতে বোঝানো হচ্ছে কি তোমার আনস্টেবল অর্থাৎ অস্থিতিশীল। ডান্সিং অর্থ কি? অস্থিতিশীল, মানে যে আগুনটা কম্পমান হচ্ছে সেটা বন্ধ হতে পারে। দেখবে যখন কোনো একটা যার কাছে হলো তোমার আগের কালে যে মানুষ আছে, এখনও মোমবাতি যারা জ্বালায়, মোমবাতি আসলে ব্যবহার নাই এখন, আমরা যখন ছোটো ছিলাম তখন ব্যবহার ছিল। তো যখন হালকা বাতাস বইতো তখন ওই মোমবাতিটা কি হতো? কাঁপতো। যদি বাতাসটা একটু জোরে হইতো তাহলে বইটা বন্ধ হয়ে যেত। তো এই ছিল এইটাই বিষয়, যে এখানে আসলে ডান্সিং বা কম্পমান যে অগ্নিটা সেটা আসলে কি হয়? আনস্টাডি বা হলো তোমার কি? সেটা হলো অস্থিতিশীল, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। রিভার ব্যাঙ্ক ইরোড অর্থাৎ নদীর তীর ক্ষয় বা নদীর তীর ভাঙ্গন হলো তোমার কি? থ্রোটেড দে ইয়ার, সারা বছর হয়। ইন 1 সিজন, একটি মৌসুমে হয়। ইন 2 সিজন, 2টি মৌসুম হয়। ইন 3 সিজন, 3টি মৌসুমে হয়। অ্যাকচুয়ালি এখানে হলো একটা মৌসুমে, যে নদীর যে ভাঙ্গন সেটা একটা মৌসুমে হয়, সেটা হলো বর্ষাকাল, মনসুন। ঠিক আছে, ডিউরিং দ্য লাস্ট মনসুন মানে হলো বর্ষাকালে। তাহলে এটা কোন হয়? তোমার কি? রিভার ব্যাঙ্কস ইরোড বা নদীর তীর ভাঙ্গে বা নদীর তীর ক্ষয়প্রাপ্ত হয় কোন সময়? ইন 1 সিজন, নদীর স্থিরভাবে 1 সিজন হলো বর্ষাকাল, যা মনসুন সময় যেটা আর কি। এরপর চট্টগ্রাম বোর্ড 2019-এর প্রশ্নে আসে। এখানে বলেছে মেহেরজান ট্রাইস টু মেক ফায়ার টু, মেহেরজান আগুন জ্বালানোর চেষ্টা করছে। মেহেরজান আগুন জ্বালানোর চেষ্টা করছে। ওয়ার্ম হারসেলফ, নিজেকে উষ্ণ করার জন্য। কুক ডেস মিল, দিনের খাবার রান্না করার জন্য। মেক ট্রি, চা তৈরি করার জন্য। তারপর মেক নাইট মিলস, রাতের খাবার তৈরি করার জন্য। সেক্ষেত্রে উত্তর হবে হলো কুক ডেস মিল। ঠিক আছে, মেহেরজান ট্রাইস টু মেক ফায়ার, মেহেরজান আগুন জ্বালানোর চেষ্টা করছে। টু কিসের জন্য? তোমার দিনের খাবার রান্না করার জন্য। দিনের খাবার রান্না করার জন্য মেহেরজান আগুন জ্বালানোর কি করছে? চেষ্টা করছে। আর পরবর্তী প্রশ্ন আসে এখানে, বিফোর দ্য ইরোশন অফ রিভার মানে হলো নদী ভাঙ্গনের পূর্বে, সে কি ছিল? এটা আমরা জানি। ওয়েলদি মানে সম্পদশালী, হেলদি মানে স্বাস্থ্যবান, আনহ্যাপি মানে অসুখী, জয়ফুল মানে আনন্দিত। সেক্ষেত্রে উত্তর হবে কি? ওয়েলদি। উত্তর হবে কি? ওয়েলদি। যে নদী ভাঙ্গনের পূর্বে সে ছিল কি? ওয়েলদি। এখানে বেশ কিছু ছাত্ররা স্বাস্থ্যকরে অনেক উত্তর মারবে, জয়ফুলও অনেক উত্তর মারবে, কেননা সে কিন্তু এই যে প্রশ্নটা বা এই যে ক্লাসটা এটা কিন্তু সে দেখে নাই, অথবা এখন যে তুমি ক্লাসটা দেখতেছো সবাই কিন্তু পুরো ক্লাসটা কমপ্লিট করবে না, কেননা
সবাই তো আসলে প্লাস বা গোল্ডেন পাবে না। এখন পর্যন্ত তুমি আসো, তার মানে এইটা যে তুমি পড়াশোনার বিষয়ে অনেকটা সিরিয়াস। হয়তো বা তুমি কোনো কারণবশত পড়তে পারছো না, সেটা আলাদা কথা, কিন্তু তুমি পড়া সম্পর্কে খুবই সিরিয়াস এবং তুমি চাও যে আসলে মন থেকে চাও একটা ভালো রেজাল্ট করতে, এই জন্যই এখন পর্যন্ত ভাইয়ের সাথে আছো। ঠিক আছে? তো আমি বলি ইংরাজি ফার্স্ট পেপারের মার্ক তোলা খুব সহজ। তোমাকে ভাইয়ার বিভিন্ন টেকনিক শেখাবো। তো এটা তো আসলে এমসিকিউ তার টেকনিক হয় না, তাই এমসিকিউ আমি মিনিং করে প্রত্যেকটা জিনিস তোমাকে ভালো করে পড়িয়ে দিচ্ছি। যেখানে টেকনিক খাটানোর কথা সেখানে অবশ্যই তোমাদের টেকনিক খাটিয়ে খাটিয়ে দেখাই দেবো ইনশাল্লাহ। তো দেখ, এখানে হবে কি, বিফোর দ্য ইরোশন অফ রিভার, অর্থাৎ নদী ভাঙনের পূর্বে শি ওয়াজ ওয়েলদি, সে ছিল কি ধন সম্পদশালী বা ধনী। এরপরে ড্যাশ হ্যাজ মেড মেহেরস লাইফ ইন মিজারেবল, কি মেহেরজানের জীবনকে বিপর্যয় করে দিয়েছে, কি মেহেরজানের জীবনকে বিপর্যয় করে দিয়েছে? ওল্ড এজ, বৃদ্ধ বয়স, সিকনেস, অসুস্থতা, রিভার ইরোশন, নদী ভাঙ্গন, ফ্রাস্ট্রেশন, হতাশা। অ্যাকচুয়ালি উত্তর হবে কি রিভার ইরোশন। মেহেরজানকে তার জীবনে কি মিজারেবল বা তার জীবনকে বিপর্যয় করে দিয়েছে কে? রিভার ইরোশন, নদী ভাঙ্গন। এই নদী ভাঙ্গনই মেহেরজানের পুরো জীবনটাকে শেষ করে দিয়েছে। হাউ ওল্ড ইজ মেহেরজান, মেহেরজান কত বছর বয়সের ছিল? এইটা কিন্তু প্রশ্নে আসলে বিগত সালে আসছে, বাট প্যাসেজ আমি দেখি নেই। হাউ ওল্ড ইজ মেহেরজান, মেহেরজান কত বছর বয়সের ছিল? এটা কিন্তু তোমাদের বাংলা যে মিনিংগুলো ছিল সেখানে আমি কিন্তু এই জিনিসটা পাই নাই, বাট এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মেহেরজান কত বছর বয়সের ছিল। তো এক, বিলো 40, 40 বছরের নিচে, বিলো 45, 45 বছরের নিচে, বিলো 50, 50 বছরের নিচে, তারপর অ্যাভব কত 50, অর্থাৎ 50, 50 বছরের উপরে। সেক্ষেত্রে উত্তর হবে কি বিলো 45। বলো বিলো 45, 45 বছরের নিচে। অবশ্যই এই প্রশ্নটা মাস্ট বি মনে রাখবা। প্যাসেজ থেকে ভিন্ন কোনো প্রশ্ন থাকলে, ভিন্ন কোনো জিনিস থাকলে সেটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? আরেকটা জিনিস মনে রাখবে যে মেহেরজানের যেহেতু বাড়িটা হলো একটা বস্তিতে, আর বস্তিতে যে বাড়িগুলো তৈরি করা হয় সেটা পলিথিন দ্বারা তৈরি করা হয়। অনেক ক্ষেত্রে বলা হয় যে মেহেরজানের বাড়ি সম্পর্কে তোমার কি করো, বিবরণ দাও। তো সেক্ষেত্রে উত্তর হবে কি পলিথিন। কারণ বস্তিতে যে বাড়িগুলো রয়েছে সেই বস্তির বাড়িগুলো অ্যাকচুয়ালি পলিথিন দ্বারা তৈরি করা হয়। ঠিক আছে? তো বস্তির যে বাড়িগুলো সেগুলো কি, বস্তির বাড়িগুলো পলিথিন দিয়ে তৈরি করা হয়। তাই খেয়াল রাখবা যে মেহেরজান যে আছে তার বয়স হলো 45 বছরের নিচে, এবং মেহেরজান একটা পলিথিনের তৈরি বস্তি বাড়িতে বসবাস করে। ওকে, এরপরে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডেমোলাইজ, ডেমোলাইজ শব্দের অর্থ কি? আমরা জানি ডেমোলাইজ শব্দের অর্থ হলো ধ্বংস করা। কি করা? ধ্বংস করা। এখানে বলছে বিল্ড মানে নির্মাণ করা, প্রিজার্ভ, প্রিজার্ভ মানে সংরক্ষণ করা, ডিস্ট্রয় মানে ধ্বংস করা, সাপোর্ট অর্থ হলো সহায়তা করা। সেক্ষেত্রে উত্তর হবে ডিস্ট্রয়। ডেমোলাইজ শব্দের অর্থ হলো ডিস্ট্রয় বা ধ্বংস করা। এরপরে হোয়াট ইজ দ্য ডেঞ্জারাস রেজাল্ট অফ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের বিপজ্জনক ফলাফল কি? সেটার ক্ষেত্রে উত্তর হবে কি ক্রুল হাঙ্কার, নির্দয় ক্ষুধা, রিভার ইরোশন নদী ক্ষয়, ল্যান্ডেড প্রপার্টি স্থাপত্য সম্পত্তি, দ্য কোর্স অফ নেচার প্রাকৃতিক ধারা। উত্তর হবে এটা কি রিভার ইরোশন। হোয়াট ইজ দ্য ডেঞ্জারাস রেজাল্ট অফ ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের বা জলবায়ু পরিবর্তনের বিপর্যয় ফলাফল হলো নদী ভাঙ্গন। এরপরে মেহেরজানস হ্যান্ড আর টেম্বলিং বিকজ, মানে মেহেরজানের হাত যেটা আছে কাঁপতেছে কারণ শি ওয়াজ ফেভারেবল, সে হলো দুর্বল। সে হলো দুর্বল, এই জন্য তার শরীর কি হচ্ছে কম্পমান। ওকে, এর পরবর্তী বোর্ড হলো তোমার দিনাজপুর বোর্ড 2019-এর প্রশ্ন। হোয়াট ডাজ দ্য এক্সেপশন, ঠিক আছে, দ্য টর্ময়েল ইন হার লাইফ, তার জীবনকে উত্থান পতন করে দিয়েছে। ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ মিনস, দ্য ফার্স্ট প্যারাগ্রাফ মিনস মানে দ্য টর্ময়েল ইন লাইফ, এই অর্থটা কি? এখানে বলা হয়েছে প্রথমে প্যারাগ্রাফে তার জীবনের অস্থিতিশীলতা। ঠিক আছে, এই অভিব্যক্তিটি কি বোঝায়? দ্য টর্ময়েল ইন হার লাইফ এটা দ্বারা কি বোঝায়? এক, দ্য প্লেজার অফ লাইফ, জীবনের আনন্দ। দ্য, এখানে বলছে কি থান্ডারস্টর্ম ইন লাইফ, তার জীবনের বজ্রপাতের ঝড়। দ্য পেঞ্চ অ্যান্ড পেন্ট অফ ইন লাইফ, তার জীবনের যন্ত্রণা এবং বেদনার কথা। দ্য ড্রিম অফ হার লাইফ, তার জীবনের
স্বপ্নগুলোর কথা। এখানে আসলে যেটা মনে করে দেয় সেটা হলো তার জীবনের উত্থান পতনের কথা, তার জীবনে যেই তোমার কি ছিল যন্ত্রণা এবং বেদনা, সেই কথাগুলো তাকে মনে করে দেয়। দ্য তোমার কি পেঞ্চ অ্যান্ড পেইন অফ হার লাইফ, তার জীবনে যে তোমার কি যন্ত্রণা এবং কী ছিল, তার জীবনে যে যন্ত্রণা এবং বেদনা ছিল সেই জিনিসটার কথাই হলো মনে করিয়ে দেয়। এরপরে হোয়াট আর দ্য রিভার মেনশন ইন দ্য প্যাসেজ, এখানে এই অধ্যায়ে বা এই জায়গায় তোমার কি নদীগুলো কি কি? এক কি যমুনা নদী, পদ্মা নদী, মেঘনা নদী, অল হব সব, সেক্ষেত্রে উত্তর হবে তিনটাই। কারণ এখানে যেখানে বলা হয়েছিল যে তোমার কি প্রতি বছর এখানে ছিল একটা লাইন ছিল যে এই বর্ষাকালে তোমার কি গ্রামবাসীরা, অনেক গ্রামবাসীরা তোমার কি করে নদীর হুমকির শিকার থাকে, যেমন লাইক পদ্মা, মেঘনা, যমুনা। যেমন ছিল কি এখানে পদ্মা, মেঘনা, যমুনা তিনটা নদীর কথাই উল্লেখ রয়েছে, তাই উত্তর হবে অল অ্যাবভ দ্য অল, তিনটাই। ওকে, ওয়ান্স একদা মেহেরজান ওয়াজ, একদা মেহেরজান কি ছিল, মেহেরজান কেমন ছিল? সলভেন্ট দারিদ্রতা বা সলভেন্ট অর্থ হলো সম্পদশালী, এখানে দ্রাবক লেখা আছে কিন্তু এখানে হবে সম্পদশালী, ঠিক আছে। সলভেন্ট সম্পদশালী। ইনসলভেন্ট দেউলিয়া মানে হলো দরিদ্র, তা এরকম। পুর দরিদ্র, তারপর ইম্পোভারিস্ট দরিদ্র। আচ্ছা, সেক্ষেত্রে উত্তর হবে সলভেন্ট, ঠিক আছে। ওয়ান্স মেহেরজান ওয়াজ সলভেন্ট, অর্থাৎ মেহেরজান একদা কি ছিল, সম্পদশালী ছিল, মেহেরজান একদা সম্পদশালী ছিল। মেহেরজান ওয়াজ হোমলেস বিকজ অফ, মেহেরজান হলো কি বাড়ি ছাড়া হয়েছে, বিকজ অফ কিসের কারণে? দ্য ইরোশন অফ কি যমুনা নদী ভাঙ্গনের কারণে, সেলিং অফ হাউস তার বাড়ি বিক্রি করার জন্য, ডিস্ট্রাকশন অফ হাউস তার বাড়ি ধ্বংস হওয়ার কারণে, ফ্লোট বন্যার কারণে, সেক্ষেত্রে উত্তর হবে দ্য ইরোশন অফ দ্য যমুনা, যমুনা নদীর ভাঙ্গনের কারণেই সে অ্যাকচুয়ালি কী হয়েছে, ঘর ছাড়া হয়ে গেছে। এরপরে হলো তোমার রাশিয়া 2024 এখানে যে প্রশ্নগুলো দেখতেছো, এই জায়গায় প্রশ্নগুলো আমি উত্তর এমনভাবে করেছি এবং নিচে মিনিংগুলো রেখে দিচ্ছি। এখানেই হলো তোমার টেকনিকগুলো শুরু হবে। এখন শুরু হবে আমাদের সবগুলো প্রশ্ন টেকনিক্যালি উত্তর করা, পাশাপাশি সবগুলো প্রশ্নকে আমরা প্যাসেজ থেকে যেন উত্তর করতে পারি সেই জিনিসটা আমরা লক্ষ্য করব। কেননা প্যাসেজ থেকে যতটুকু উত্তর করতে পারবো এইটাই সুবিধা, এইটা মনে থাকবে। কারণ মুখস্থ জিনিসটা মনে থাকে না, বিশেষ করে দুর্বল স্টুডেন্ট তোমরা যারা রয়েছো, যারা ভাইয়াকে ভালোবাসো এবং ভাইয়ার ক্লাসগুলো সবসময় দেখো, তোমরা চাও যে ভাইয়া এমন কিছু তোমাদের দিই যেন তোমরা ভালো কিছু একটা রেজাল্ট করো, একটু কম পড়ে বা একটু সুবিধা যেন একটু পাও। এই জন্যই তো ভাইয়ের কাছে আসে না, প্ল্যাটফর্ম তো অভাব নেই। কিন্তু আমি চেষ্টা করব যেন খুব সহজভাবে উপস্থাপনা করার, যা তোমার আছে যেটা মুখস্থ করার কোনো প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ। ওকে, তো আসে রাশিয়া 2024 কি প্রশ্ন আসলে। প্রথম প্রশ্ন হলো হোয়াই ডাজ দ্য অথর কল দ্য গ্রেডি যমুনা। আচ্ছা, এখানে বলা হয়েছে যমুনাকে বা লেখক যমুনাকে লোভী কেন দেখছেন, লেখক যমুনাকে লোভী কেন বলেছেন। তো লোভী কেন বলছে, একটা ছিল নট লং অ্যাগো, একটা মেহেরজানের কাছে সব ছিল, আমি ওইখান থেকে লাইনটা তুলে দিছি। নট লং অ্যাগো মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের কাছে কিছু ছিল, সব কিছু ছিল। তোমার কি এ ফ্যামিলি, একটা পরিবার, অ্যারাবেল ল্যান্ড, একটা কি অ্যান্ড ক্যাটেল, এবং কি ছিল একটা তোমার কি চাষের জমি এবং কি গবাদি পশু। দ্য ইরোশন অফ দ্য যমুনা গ্র্যাজুয়ালি কনজিউম অল হার প্রপার্টি, তার সকল যে সম্পত্তি নদী ভাঙ্গন কী করছে, সবগুলোকে গ্রাস করেছে। ইট ফাইনালি ক্লাম্পড অর হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন, গত বর্ষাতে এটা তার একমাত্র আশ্রয়স্থলেও হাত বাড়িয়েছে। আমি লাস্টে খালি এইখানে একটা লাইন যুক্ত করে দিচ্ছি, ঠিক আছে। লাইক ডুইং এ গ্রেডি পারসন, যেমনভাবে একটা লোভী মানুষ করে, যেমন একটা লোভী মানুষ করে। সুতরাং দ্য অথর কল, এই যে এই লাইনটাকে সাজাইছে, এই লাইনটাকে, এই যে দ্য অথর, এই যে কল গ্রেডি যমুনা, ঠিক আছে। এই যে দ্য অথর কল গ্রেডি যমুনা, আমি শুধু এখানে দিছি লাইক ডুইং এ গ্রেডি পারসন, এই লাইনটাকে খালি অ্যাড করছি। এইটা প্যাসেজ ছিল এইখান থেকে এই পর্যন্ত। আমি যদি এটাকে একটা আদার্স কালার নিই, আচ্ছা আমি এখানে আর একটা কালার ইউজ করতেছি, ওকে এটা ইউজ করি। তো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা আমি একবার প্যাসেজ থেকে হুবহু নিচ্ছি, প্যাসেজ থেকে, ঠিক আছে। এটা একবার হুবহু প্যাসেজ থেকে নিচ্ছি। আর এই জায়গা থেকে এই জায়গাটুক আমি একটা নিজেভাবে দিয়ে দিয়েছি যেন প্রশ্নের উত্তরে ভুল না হয় সেজন্য।
তারপরে এই প্রশ্নকে সাজিয়ে এখানে হুবহু লিখে দিছি। এবার দেখো উত্তরটা ঠিক আছে কিনা। হয়তোবা তোমার যে সলিউশন শিট আছে তার থেকে একটু ভিন্ন মনে হইতো তোমার কাছে, কারণ এখানে সলিউশন শিটে একটু অন্যরকম আছে, বাট অর্থ একই আছে, তুমি বুঝতে পারো নাই তাই। এখন তুমি যদি সেম জিনিসটা প্যাসেজ থেকে তুলতে পারো তাহলে কিন্তু তোমাকে মুখস্থ করার প্রয়োজন পড়বে না। কিন্তু তুমি যদি প্যাসেজ থেকে তুলতে না পারো এবং তোমার যদি যেই সলিউশন শিটটা তোমাদের থাকে সেটা যদি হুবহু লিখতে চাও তাহলে কিন্তু অনেকটা মুখস্থ করতে হবে। আমি চেষ্টা করি ইংরেজিতে মুখস্থ না করে প্যাসেজকে একটু ঘুরিয়ে পেঁচে যদি লেখা সম্ভব হয় এবং সেখানে মিনিং যদি ঠিক পড়ে এবং মার্ক যদি পাই, তাহলে আমার মতে ওইটা সবচেয়ে ভালো, ওখানে সবচেয়ে ভালো, ওইটা বেস্ট অপরচুনিটি তোমার জন্য। তো আমি ফার্স্টে করছি প্যাসেজ থেকে হুবহু লিখে লাস্টে খালি মনে রাখবা লাইক ডুইং এ গ্রেডি পারসন, এই কথাটা লিখতে হবে, দেন প্রশ্নটাকে সাজা লিখতে হবে। এই যে দ্য অথর কল দ্য যমুনা গ্রেডি, এই যে দ্য অথর কল দ্য গ্রেডি জো, ঠিক আছে, দ্য যমুনা গ্রেডি, এই লাইনটা এখানে লিখে দেবা। অর্থ কি আসলো, মেহেরজানের সব কিছু ছিল, একটা পরিবার ছিল, চাষযোগ্য জমি ছিল, গবাদি পশু ছিল। যমুনার ক্ষয় বা যমুনা নদীর ভাঙ্গের কারণে ধীরে ধীরে তার সমস্ত ভূমি সম্পদ নষ্ট করে দিয়েছে বা সব শেষ করে দিয়েছে। অবশেষে এটি গত বর্ষাকালে তার একমাত্র আশ্রয়স্থলেও ছিনিয়ে নিয়ে, ঠিক যেন একটি লোভী মানুষ, তাই লেখক যমুনাকে লোভী বলে ডাকে। দেখো বাংলাটা কত সুন্দর করে মিলিয়ে দিয়েছে। আমি এখানে যতটুকু চেঞ্জ করেছি, আমার যতটুকু মনে হয়েছে যে এখানে বলা হয়েছে লাইক এ গ্রেডি পারসন, বাট আমি এখানে ডুইংটা ইউজ করছি। কেন করছি, কারণ এখানে আমি প্যাসেজ থেকে জিনিসটা তুলছি, আমাকে খেয়াল রাখতে হবে আমি এখানে প্যাসেজ থেকে উত্তরটা করছি। আমি সম্পূর্ণ সলিউশন শিটটা নিয়ে নেই, কারণ সম্পূর্ণ সলিউশন শিটটা নিলে তোমার সমস্যা হইতো এটা তোমাকে মুখস্থ করা লাগতো, এটা তুমি সরাসরি উত্তর করতে পারতো না। বাট এখন যে কাজটা হয়েছে যে নট লং এগো থেকে তোমাকে এই প্রশ্ন তো তোমার প্যাসেজ দেওয়াই থাকবে, সেখান থেকে এই পর্যন্ত তুমি প্রশ্নটা হুবহু ওখান থেকে তুলে নিবা, একটু লাইন খালি যুক্ত করে দিয়ে প্রশ্নকে সাজায় লিখবা, উত্তর হয়ে গেল। আর এতটুকু মনে রাখা আমার মনে হয় না যে খুব একটা কঠিন বেশি। 4 লাইন, এই 4 লাইন মুখস্থ করতে দিলে এমন অনেক স্টুডেন্ট আছে যাদের একদিন অন্তত লেগে যাবে মুখস্থ করতে, তাও মুখস্থ হবে কিনা ধোবর্ষা, মুখস্থ হলে বানান ভুল করবে। কিন্তু যদি প্যাসেজ থেকে দেখে লেখে এবং প্রশ্ন থেকেই দেখে লেখে তাহলে তো ভুল হওয়ার চান্স নাই নাকি। তো আমার মতে বেস্ট ওয়ে এটা, মিনিংটাও সলিড আছে। ওকে, এরপরের প্রশ্নে যাই আমরা। ওকে, এরপরের প্রশ্ন ছিল এটা, হোয়ার ডাজ মেহেরজান লিভস, মেহেরজান কোথায় বাস করে। একবার প্রথম লাইন হুবহু তুলে দিব, আমি এটা প্যাসেজ দেখবো না, প্রথম যে প্যাসেজের ফার্স্ট লাইন ছিল মেহেরজান ওয়াজ এ স্লাম, এই যে হুবহু লাইনটা আছে হুবহু তুলে দিব। আমি সেই কাজটাই করছি। মেহেরজান কোথায় বাস করে আমি একবার প্যাসেজ থেকে হুবহু তুলে দিছি। মেহেরজান লিভস ইন এ স্লম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বেকমেন্ট, প্রথম লাইন হুবহু তুলে দিছি, ঠিক আছে। মেহেরজান সিরাজগঞ্জ টাউনের তোমার কি বেড়িবাঁধের উপরে এক বস্তিতে বা ঝুপড়িতে এলাকায় বসবাস করে। তারপরে হোয়ার ডাজ ডান্সিং ফ্লাম মিন্স, ডান্সিং ফ্লাম শব্দের অর্থ কী আমরা এইমাত্র পড়লাম। ডান্সিং ফ্লাম শব্দের অর্থ হলো কি অস্থির। এই ডান্সিং ফ্লামের সাথেই ওই মিনিংটা আছে, 40 পৃষ্ঠা না, আমি একটু পরে 40 আসতেছে, আমি তোমাকে এখানে দেখাই। এগুলো প্যাসেজে থাকে, আমি যদি একটু কষ্ট করে প্যাসেজটা বুঝতে পারি। এখানে ডান্সিং ফ্লামস, এই যে এখানে ডান্সিং ফ্লামস, আমি এখানে একটু মুছবো কারণ এখানে এমন ঘিজে ভিজে লেগে গেছে। ওকে, তো তুমি দেখো ডান্সিং ফ্লামস তোমার কইছিল রিভার গ্রেডি যমুনা, এই যে ডান্সিং ফ্লামস, এই যে ডান্সিং ফ্লামস। অ্যাকচুয়ালি ডান্সিং ফ্লামসের মেন কাজ কী ছিল, আনস্টাডি, অস্থির করে তোলা। এই অস্থির করার কারণেই কিন্তু আগুনটা কী হচ্ছে কম্পমান, মানে ওইখানে যে বাতাসটা বসছে বাতাসের কারণে ওই জিনিসটা কী হচ্ছে অস্থির বা অস্থিতিশীল হচ্ছে। এই অস্থিতিশীল মানে ওই আগুনটা যখন লড়তেছে ওইটাকে কিন্তু তোমরা বলতেছো ডান্সিং ফ্লামস। ডান্সিং ফ্লামস মানে কি আসতেছে কম্পমান অগ্নিশিখা বা কম্পমান মানে আগুন কাঁপতেছে। কী কারণে কাঁপতেছে, আনস্টাডি, অস্থিতিশীলতার কারণে কাঁপতেছে। তাই আমরা ডান্সিং ফ্লামস যদি মিনিং বলে এখানেই মিনিংটা আছে আগের লাইনে, এইখান থেকে আমরা লিখে দিব, ঠিক আছে। ডান্সিং ফ্লামস রিফার টু আনস্টাডি, ঠিক আছে। তো এটাকে আমি ওখানে জাস্ট একটু সুন্দর করে সাজিয়ে লিখে দিছি। তো আমি ওখানে আবার চলে যাব। তো দেখো একটু যদি বুদ্ধি খাটিয়ে তুমি উত্তরগুলো করো তাহলে আমার মনে হয় না যে তোমার এখান থেকে প্যাসেজ থেকে মুখস্থ করার প্রয়োজন আছে। তো দেখো এখানে বলছে হোয়াট ডাজ ডান্সিং ফ্লামস মিন্স, আমি জাস্ট এইটাকে লিখে দিচ্ছি ডান্সিং ফ্লামস, তুমি চাইলে মিন্স লিখতে পারো, আমি রিফার টু লিখছি। ডান্সিং ফ্লামস রিফার টু, এখন তুমি চাইলে ডান্সিং ফ্লাম মিন্স এটাও লিখতে পারো কি আনস্টাডি,
ওখানে যা লেখা ছিল তাই, তার সাথে একটা নেস অফ দ্য ফায়ার, আগুনের, ঠিক আছে, মিনিংটা ঠিক রাখা লেগে বলছি আনস্টাডিজ অন দ্য ফায়ার, ওখানে ফায়ার বানারটা ওখানেই আছে। নাচ্যমান আগুন বা হলো কম্পমান আগুন হলো তোমার কি অগ্নির অস্থিতিশীলের ইঙ্গিত, ঠিক আছে। তো এখানে তুমি কি দিবা আনস্টাডি, ওখানে লেখা আছে আই লেখা, নেস লিখবা, তারপর অন দ্য ফায়ারও ওখানে লেখা আছে, ওখান থেকে লিখে দিবা হবো। এর পরবর্তী প্রশ্ন, হাউ ক্যান উই স্টপ দ্য রিভারেশন, আমরা কিভাবে নদী ক্ষয় বন্ধ করতে পারি, এই সম্পর্কে প্যাসেজে কিচ্ছু বলা নেই, কারণ আমরা যখন প্যাসেজটা পড়ছি আমরা দেখছি যে নদী ভাঙনের প্রভাবগুলো আমাদের সামনে উপস্থাপনা হয়েছে, তার মানে নদী ভাঙন কীভাবে বন্ধ করতে হবে সেই জিনিসটা আমার নাই। তাই তোমাদের পথ কাজটা হলে একটু কষ্ট করে হলে এই জিনিসটা এখানে যা লেখা আছে এটা মুখস্থ করতে হবে, তাও আমি প্যাসেজ থেকে অনেকটা তুলে দিচ্ছি ইনশাল্লাহ। তুমি যেমন দেখো, we can stop reversion by the impactment of combination of তোমার কি stages including তারপর এখানে প্ল্যানিং, তোমার ভেজিটেশন অ্যালং রিভার ব্যাঙ্কস, কনস্ট্রাকশন ব্যারিয়ার্স লাইক ড্রামস, তারপর ড্রাগ সোয়েল ডিস্টারবেন্স অ্যান্ড দ্য তোমার সেডিমেন্ট রান অফ দিস, তোমার কি ইনিটিভস হেল্প স্টাবিলাইজ রিভার ব্যাঙ্কস, কন্ট্রোল তোমার সেডিমেন্ট, তারপর হলো ডিপোজিশন অ্যান্ড প্রিভেন্ট ইরোশন। অর্থাৎ আমরা নদী ভাঙ্গন রোধ করতে বিভিন্ন কি কৌশলের সম্মেলন প্রয়োগ করতে পারি, যেমন নদীর তীরে উদ্ভিদ বা হলো গাছ বপন করা, বাঁধের মতো একটা বাঁধ নির্মাণ করা, মাটির ব্যাঘাত এবং হলো তোমার কি তলস্রাব কমানো। এই উদ্যোগগুলো নদীর স্থিতিশীলতা করতে এবং তলস্রাব নিয়ন্ত্রণ করতে এবং ক্ষয়ের প্রতিরোধ করতে সাহায্য করবে। এই জিনিসটা মুখস্থ করে নিবা, এটা মুখস্থ করে নিবা, অ্যান্ড এটা করবা। তুমি যে এটাকে ভাববা যে এই একটা মুখস্থ থাকবে, এটা করবো না, এটা তো আসবে, এর কোনো গ্যারান্টি নেই। এটা বাদ দিয়ে আরও তো প্রশ্ন আছে ভাই, এতগুলো প্রশ্ন দিচ্ছে, এটাই আসবে তার কি মানে আছে? দেখবা তুমি যেটাকে মনে করবা যে এটা দরকার নেই, পরীক্ষা কেন্দ্রে ওইটা এসে বসে আছে। পরীক্ষায় একটা খারাপ অভ্যাস হলো আমরা যেটা মনে করি যে এটা না করলেও হয়তো হয়ে যাবে, দেখা যায় পরীক্ষা কেন্দ্রে আগের দিন এটা পড়তেছি না, একটু কঠিন থাকা, দুর্ভাগ্যবশত ওই পরীক্ষা কেন্দ্রে যায় দেখি ওইটাই আসছে। তো এই জিনিসটা আমার সাথেও খুব হয়। তো আমার মনে হয় না যে তোমরা এরকম কোনো একটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করো না, কোনোভাবেই নিও না। বেটার যে এইটা একটু পড়ো, একটু কষ্ট করে মুখস্থ করে নাও, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এটা তো আমি এখানে প্রশ্ন একবারে মেন বই থেকে নিয়ে নিয়েছি। হোয়েন কখন, ঠিক আছে, আর মেনি মোর ভিলেজেস থ্রেটেন্ড বাই দ্য রিওরিং রিভার, কি মাইটি রিভার ছিল, ওইখানে লিখছে রোডিং রিভার্স। তো এখানে কখন ছিল, এখানে ছিল ডিউরিং দ্য লাস্ট মনসুন। আমি জাস্ট ওই লাইনটাকে এখানে লিখে দিচ্ছি, এই প্রশ্নটাকে হুবু সাজা দিচ্ছি। এই যে এখানে কি মেনি মোর ভিলেজাস যা ছিল, যে মেনি মোর ভিলেজাস আর ছিল, এই আরটাকে এখানে যেহেতু তোমার কি সাবজেক্টের পরে ভার হয়, আমি গ্রামাটিক্যাল কোনো ভুল করতে চাই না, কারণ গ্রামাটিক্যাল ভুল করলে মার্ক পাবো না। তাই মেনি মোর ভিলেজেস যেটা হলো সাবজেক্ট সেটা লিখছি, ভার্ব এখানে ছিল আর, এই যে আমার ভার্বটা লিখছি। দেন থ্রেটেন বাই যা লেখা ছিল আমি এখানে হুবু তাই লিখে দিছি, গ্রামাটিক্যাল কোনো মিসিং রাখি নেই। লাস্ট খালি কাজ করছি, প্যাসেজ থেকে লিখে দিছি ডিউরিং দ্য লাস্ট মনসুন, কারণ ওখানে বলা ছিল ডিউরিং দ্য লাস্ট মনসুন মেনি মোর ভিলেজেস থ্রেটেন্ড, এই কথাটা ওইখানে হুবু লেখা ছিল। জাস্ট ডিউরিং দ্য লাস্ট মনসুন এই কথাটা আগে লেখা ছিল, আর আমি এখানে লিখছিল শেষে। মিনিংটা গেছিল দেখো, এখানে কখন আরও অনেক গ্রাম উচ্ছিত নদীগুলোর দ্বারা হুমকির মুখে পড়েছে, আর আমরা উত্তরে বলছি প্রতি বর্ষাকালে আরও অনেক গ্রাম শক্তিশালী নদীগুলোর দ্বারা হুমকির মুখে থাকে। তাহলে দুইটা প্রশ্নের উত্তর কি হইল কত? আমি ফার্স্ট কাজ করলাম, এখানে যে লাইনটা আছে যে মেনি মোর ভিলেজ সাবজেক্টটা ঠিক করলাম, দেন গ্রামাটিক্যাল অক্সিলারি ভার্ব ঠিক করলাম, করার পর বাকি যা লিখলাম, লেখার পর প্যাসেজ থেকে লিখে দিলাম ডিউরিং দ্য লাস্ট মনসুন, কারণ প্যাসেজের শুরুতে এই কথাটা লেখা ছিল, ঠিক আছে। ওকে, এর পরবর্তী হলো যশোর 2023-এর প্রশ্ন। এখানে ফার্স্ট প্রশ্ন বলছিল হোয়ার ডাজ মেহজান লিভস, জাস্ট প্রথম লাইন লিখে দিছি, এই প্রশ্নটা ডাবল লেখার কোনো কারণই নেই, এই প্যাসেজের ফার্স্ট লাইন যেরকম ছিল হুবু লিখে দিছে। সেকেন্ড প্রশ্ন আসো, হু আর ওয়ার্স্ট সাফার অফ ক্লাইমেট চেঞ্জ, আবহাওয়া পরিবর্তনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কারা? এখানে এই জিনিসটা এখানে ছিল যে আবহাওয়া পরিবর্তনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নদীর তীরে যারা বসবাস করে। তো আমি ওখানে এই লাইনটা লিখছি, পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক, যারা নদীর তীরে বসবাস করে, দেন তোমার কি
আর দ্য ভিকটিম অফ রিভার। এখানে তুমি ভালো করে দেখবা এই যে এই লাইনটা যেটা এটা প্যাসেজ থেকে নেওয়া আছে, এটা আমি প্যাসেজ থেকে নিয়েছি। আমি তোমাকে এখানে দেখাই, এগুলো আসলে আমি সব জিনিস প্যাসেজ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করি, কারণ আমি চাই না যে তোমরা কোনো কিছু মুখস্থ করে যাও, মুখস্থ জিনিসটা মনে থাকবে না। কোথায় ছিল এই লাইনটা, কোথায় জেনেছিল এখন মনে পড়তেছে না। পিপুল 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 ইনস্টেবলি বাংলাদেশ রিভার ইরোশন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো যারা নদীর তীরে বসবাস করে না। এখানেই ছিল, এখানে এই লাইনটা ছিল। আমি যখন ওই লাইনটা নিলাম, থাউজেন্ড অফ ওয়েটিং মেহেরজান রিভার সো ওভারফ্লো ডিউরিং দ্য লাস্ট মনসুন রিভার হাসটেল। এই যে এখানে আমি এখানে কালারটা ইউজ করতেছি, আচ্ছা লাল কালারটা নিচ্ছে। এইখানে দেখো এই যে বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ রিভার, এইখানেই ছিল ইরোশন ইজ দ্য হার্স রিয়ালিটি ফর কিসের জন্য, এই যে এইখান থেকে দেখো দ্য তোমার কি পিপুল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক, এইখান থেকে ওই লাইনটা নয়স আমার হবো। যে এখানেই বলা হয়েছিল যে এখানে আসলে নদী ভাঙ্গনটা কাদের জন্য রিয়ালিটি, উত্তরটা ছিল কি ফর দ্য পিপুল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক। আমি এই এই লাইনটা এখান থেকে কপি করে নিছি, কারণ এখানে বলা হয়েছে যে কাদের জন্য নদী ভাঙ্গন সবচেয়ে, বা নদী ভাঙ্গনের জন্য কারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়, উত্তরটা এখানে ছিল। হয়তো বা না থাকলেও এখানে মেন উত্তরটা ছিল। দেন আমি এখান থেকে মেন উত্তরটা এখানে নিয়ে আমি করছি প্রশ্নটাকে সাজিয়ে লিখছি। তো এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে অবশ্যই। তুমি যদি লিখতে যাও, দেখো কেউ যদি লিখতো তাহলে কোথা থেকে লিখতো, বলা হয়েছে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে হয়তো বা উত্তর লিখতে হলো এখান থেকে। এখান থেকে যদি লেখা শুরু করতো এখানে কোনো এক জায়গায় শেষ করে দিত, সেক্ষেত্রে কিন্তু উত্তরটা হইতো না, ঠিক আছে। তো এটা তোমাকে খেয়াল রাখতে হবে, যে কোনোভাবে প্যাসেজ থেকে যদি তুলি সেক্ষেত্রে উত্তরটা কিন্তু আমাদের হবে না। তো এটা যেমন দেখো এখানে দেখো, আমি আবার কালারটা ঠিক করে দিই। তো এখানে যেমন দেখো পিপল লিভিং অ্যালং উইথ দ্য রিভার ব্যাঙ্ক, যা ছিল তাই। আর আছে এই যে আর, বাকি তুমি এখানে যা আছে লেখো। আমি এখানে একটু লাইন বাড়াইছি, বাট তুমি চাইলে এখানে একটু লিখে দাও দ্য ওয়াস্ট সাফার অফ ক্লাইমেট চেঞ্জ, এখান থেকে দ্য, ঠিক আছে, ওয়াস্ট সাফার অফ ক্লাইমেট চেঞ্জ একটু লিখতে পারো। মাঝখানে আমি একটুখানি অ্যাড করছি, একটুকা তোমাকে অ্যাড না করলেও চলবে, একটুকে অ্যাড না করলেও চলবে। তোমাকে বলেছে আবহাওয়া পরিবর্তনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কারা, তুমি লিখে দেবা পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক, একটুক লিখবা। দেন আর থেকে শুরু করে একটু ক্লাস পর্যন্ত লিখে দিবা, উত্তর শেষ। একটুকা লেখা হয়েছে, বাট একটুকা না লিখলেও চলতো, ঠিক আছে। ওকে, এর পরবর্তী প্রশ্ন এইখানে হোয়াট ক্রাস্ট মেহেরজানস ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস হাউ। এখানে বলেছে মেহেরজানের স্বপ্ন এবং সুখ কে ধ্বংস করেছে এবং কিভাবে করেছে। তো কে ধ্বংস করছে এটা আমরা জানি, দ্য গ্রেডি যমুনা। তো আমি এখান থেকে ওই লাইনটা এখানে তুলে নিছি, দ্য গ্রেডি যমুনা ক্রাস্ট। জাস্ট আমি এখানে লাইনটা লিখে দিই, কে করছে, দ্য গ্রেডি যমুনা। ক্রাস্ট তো এখানে লেখাই ছিল, ক্রাস্ট থেকে শুরু করে এই পর্যন্ত এখানে লেখাই ছিল, এই যে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। তো আমি এখানে হোয়াটের জায়গায় লিখছি হলো দ্য গ্রেডি যমুনা। দেন ক্রাস্ট থেকে হ্যাপিনেস পর্যন্ত, যে তোমার কি ক্রাস্ট মেহেরজানস ড্রিম অ্যান্ড হ্যাপিনেস, এখানে যা যা লেখা ছিল তাই লিখছি। হাউ কীভাবে করছে এইটা তোমার ওই যে মেন লাইন থেকে লিখে নিয়েছি, যে ওখানে যে লাইনটা ছিল, ঠিক আছে। এখানে আমি লিখছি কি ইরোশন যমুনা কনজিউমড অল হার প্রপার্টি, এখানে দেখো প্রশ্ন ছিল। সবসময় চেষ্টা করবো প্যাসেজ থেকে লিখে দেওয়ার, কারণ কি প্যাসেজ থেকে লিখলে বেটার মার্ক পাবা, খালি একটু টেকনিক্যালি তোমাকে করতে হবে। আমরা এখানে প্রত্যেকটা প্রশ্ন টেকনিক খাটাই, কারণ টেকনিক ছাড়া লিখবো কষ্ট হবে, টেকনিক দিয়ে মুখস্থ না করে লিখবো। এখানে দেখো এই লাইনটা ছিল যে তোমার প্রশ্নটা কি ছিলাম, তো ওইটাই ভুলে গেলাম। ও এই যে দেখো এই যে এখান থেকে লিখছিলাম দ্য তোমার কি ইরোশন অফ দ্য যমুনা গ্র্যাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি, তার প্রত্যেকটা ই করছে কেড়ে নিচ্ছে। ইট ফাইনালি ক্লাম্পড অর হার ডিউরিং দ্য লাস্ট মনসুন, এই লাইনটাকে এখান থেকে নিয়ে লিখে দিয়েছিলাম ওখানে, ঠিক আছে। 43 পৃষ্ঠা, আরে বাবা যা। তো এইভাবে আমি যেভাবে দেখালাম, আমি আর প্যাসেজ থেকে দেখাচ্ছি না বারবার, প্রত্যেকটা প্রশ্নের প্যাসেজ তুমি প্রয়োজনে বই বাই করে নাও, বারবার এভাবে রিপিট করলে ঝামেলা হচ্ছে। তো এইভাবে আমি ওখান থেকে তোমার কি একবারে মনসুন পর্যন্ত লিখে দিছি। প্রথম আমি করছি হোয়াটের জায়গায় লিখছে হলো দ্য গ্রেডি যমুনা, এখান থেকে প্রশ্ন যা ছিল প্রশ্ন সাজায় লিখছি। বিকজ যেহেতু হাউ বলছে, হাউ এর কারণে আমি অ্যাজ দিছি। হাউ দিয়ে প্রশ্ন করলে অ্যাজ দিয়া বা বিকজ দিয়ে উত্তর করতে হয়, সরি অ্যাজ দিয়ে উত্তর, অ্যাজ বা বাই দ্বারা উত্তর করতে হয়। তো অ্যাজ লিখছি, লেখার পরে প্রশ্ন যে লাইন ছিল লিখছি। এখন উত্তরে দেখো হয়েছে কিনা,
প্রশ্ন বলছে মেহেরজানের স্বপ্ন এবং সুখ কি ধ্বংস করে দিয়েছিল এবং কিভাবে। উত্তর হবে লোভী যমুনা মেহেরজানের স্বপ্ন এবং সুখকে নষ্ট করে দিয়েছে। যেমন লোভী নদী ভাঙ্গনে ধীরে ধীরে তার সমস্ত জমি জমা গ্রাস করেছে, এটি তার শেষমেশ যেই আশ্রয়স্থল সেটাকেও নিয়ে নিয়েছে। ঠিক আছে, এর পরবর্তী প্রশ্ন, হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লস ডিউ টু রিভার ইরোশন। মেহেরজান নদীর ক্ষয়ে কি সম্পত্তি হারায়। তো ওইটা খুব লেখা ছিল, আমি ওখান থেকে লিখে দিচ্ছি, জাস্ট আগে প্রশ্নকে সাজাচ্ছি। ডিউ টু রিভার ইরোশন, এই যে ডিউ টু রিভার ইরোশন নদী ভাঙ্গনের কারণে মেহেরজান কি হারায়। মেহেরজান লস্ট হার, ওখানে লেখা ছিল কাল্টিভেট ল্যান্ড, এখানে লেখা আছে, বাট তুমি চাইলে ওখান থেকে লিখতে পারো মেহেরজান কি হারাইছে। তো মেহেরজানে এখানে আমি আচ্ছা ওখানে যাচ্ছি না, ওখানে তুমি দেখে নাও। নট লং অ্যাগো মেহেরজান হ্যাড এভরিথিং, ওখানে ছিল না যে এ ক্যাটেল, তোমার কি এ ফ্যামিলি, ক্যাটেল, অ্যারাবেল ল্যান্ড, তারপর কি শেল্টার। তো এই যে এই জিনিসগুলোই কিন্তু মেহেরজান হারাইছে, ওই জিনিসগুলো এক এক করে লিখে দিবা। তো এখানে তোমার কি অ্যারাবেল ল্যান্ড লিখলে হইতো, বাট এটা আগের বই অনুসারে লেখা আছে, তাই ক্যাটেল তুমি লিখবা অ্যারাবেল ল্যান্ড, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন্স, হবু যা যা ছিল, ব্যাম্বো বাস, তারপর ক্যাটেল অ্যান্ড শেল্টার, এই জিনিসগুলো সে হারাইছে আর কি। এটা প্রশ্ন ওখান থেকে হবু লিখে দেবা, সমস্যা নেই। এরপরে হোয়াট উইল হ্যাপেন ইফ উই ক্যান নট কন্ট্রোল রিভার ইরোশন। যদি আমরা নদী ভাঙ্গন নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কি হবে। এই লাইনটা তোমাকে একটু কষ্ট করে পড়তে হবে, কারণ এই লাইনটা মুখস্থ ছাড়া তোমার কাছে অপশন নাই। ইফ উই ক্যান নট কন্ট্রোল দ্য রিভার ইরোশন, যদি আমরা এটাকে আমি মুখস্থ করি নাই অবশ্য, জাস্ট দুই একটা লাইন যুক্ত করে আছে দেখতেছি, এছাড়া তো আমি হুবু প্যাসে থেকে লিখতেছি। এখানে ফার্স্ট আমি এই লাইনটাকে সাজাইছি, এই যে ইফ উই ক্যান নট কন্ট্রোল দ্য রিভার ইরোশন, এই লাইনটাকে ফার্স্ট আমি এখানে নিয়েছি। ঠিক আছে, যে এখান থেকে এটা নিয়েছি, প্রশ্নটাকে সাজা নিয়েছি। দ্য নাম্বার অফ হোমলেস পিপুল মে ইনক্রিজ ডে বাই ডে। স্ট্যাটিক্স, এই লাইনটা খুব আলাদাভাবে লেখা হয়েছে যে মানুষের বাড়ি ছাড়া এই বিষয়টা তোমার কি দিন দিন বাড়বে। স্ট্যাটিক্স শো বা পরিসংখ্যান অনুসারে দেখা যাচ্ছে যে পরিসংখ্যান অনুসারে দেখা যাচ্ছে যে এই লাইনটা আমি হুবহু প্যাসেজ থেকে নিছি। At last 1 lakh people are becoming homeless every year in Bangladesh due to the river erosion. এটা প্যাসেজে হুবহু ছিল, আমি ওখান থেকে হুবহু লিখে দিছি। ঠিক আছে, যদি আমরা কি করতে নদী ক্ষয় বা নদী ভাঙ্গন নিয়ন্ত্রণ করতে না পারি তবে প্রতি বছর গৃহহীন মানুষের সংখ্যা বাড়তে পারে। পরিসংখ্যান হতে দেখা গেছে যে বাংলাদেশে প্রতি বছর নদী ভাঙ্গনের কারণে অন্তত 1 লক্ষ মানুষ তোমার কি বাড়ি হারা বা বাসা ভাড়া হয়ে থাকে। ওকে, ডু অ্যাগ্রি উইথ দ্য view that we should to promote action to adapt to climate change and why. আপনি কি একমত পোষণ করছেন যে আমাদের জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এবং কেন। উত্তর হবে ইয়েস। উত্তর দিবা কি ইয়েস, এখানে কার্টিয়াল লেট দিছে, তুমি যে উত্তর দিবা ইয়েস, উত্তর দিবা ইয়েস। ঠিক আছে, দেন এই প্রশ্নটাকে আবার শুভ সাজা লিখবা। উই মাস্ট টেক প্রমোট, এই যে এখানে এই যে ঠিক আছে, প্রমোট অ্যাকশন অ্যাডাপ্ট টু যা আছে এখান থেকে হুবহু লিখে দিবা, এখান থেকে। ঠিক আছে, উই শুড থেকে, শুডের জায়গায় জাস্ট মাস্ট ইউজ করা আছে, আর কিছু না। উই শুড মাস্ট প্রমোট অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, এখানে এই পর্যন্ত ক্লাইমেট চেঞ্জ পর্যন্ত হুবহু। এখানে লিখছো হোয়াই, জাস্ট লিখবা আদার উইশ, এখানে যে আদার উইশ রিচ অফ দ্য তোমার কি রিভার ইরোশন উইল টেক দ্য লিভ অফ লট অফ মেহেরজানস এভরি ইয়ার। নিশ্চয়ই বা হ্যাঁ, আমাদের জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, অন্যথায় নদীর ক্ষয় ধীরে ধীরে বাড়তে এবং প্রতি বছরই অনেক মেহেরজানের জীবন নেবে। লাস্টে একটু মুখস্থ করে নিতে হবে। এরপর বরিশাল বোর্ড 2022 প্রশ্ন, হাউ ওয়াজ মেহেরজানস লাইফ আর্লি। মেহেরজান জীবন আরও কেমন ছিল, আগেও কেমন ছিল। মেহেরজানের জীবন আগে ভালো ছিল। আর্লিয়ার মানে আগে, মেহেরজান ওয়াজ তোমার কি এখানে জাস্ট বললেই হতো যে মেহেরজান ওয়াজ হ্যাপি। তো এখানে মেহেরজান ইজ অল অফ বলা হয়েছে, কারণ হ্যাপির তোমার যে সিনোনিম সেটা হলো ওলাইফ। তো তুমি এখানে বলবা মেহেরজান ওয়াজ হ্যাপি, এটা হলেও হবে, সমস্যা নেই। তো এখানে কি লিখবা আর্লিয়ার মেহেরজান ওয়াজ ওয়েল হ্যাপি, মেহেরজান ভালো ছিল। দেন কি মেহেরজান হ্যাড এভরিথিং এখানে ছিল, যেহেতু আমি মেহেরজান এখানে একবার ইউজ করছি তাই এখানে সে ইউজ করা হয়েছে। ঠিক আছে, কারণ একই নাম হলে বারবারই করতে না, সেক্ষেত্রে প্রোনাউন করলেও হয়। তো জাস্ট মেহেরজান হ্যাড এভরিথিং লেখা ছিল, আমি ওটাকে লিখে দিছি শি ইজ এভরিথিং। তার কাছে সব কিছু ছিল, এ ফ্যামিলি, তারপর কি অ্যারাবেল ল্যান্ড, ক্যাটেল অ্যান্ড হলো ব্যাপাবাস। তারপরে হোয়াই আর মেনি মোর ভিলেজেস ইন দ্য থ্রেট বাই অফ রিভার ইরোশন। কেন আরও অনেক গ্রাম তোমার কি নদী ভাঙ্গনের আশঙ্কায় বা হুমকির শিকার রয়েছে।
সেক্ষেত্রে ওই লাইনটা আমি এখানে হুবহু লিখে দিচ্ছি, মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড বাই দ্য ইরোশন ডিউরিং দ্য লাস্ট মনসুন, বিকজ কারণ হলো কি অফ দ্য ক্লাইমেট চেঞ্জ হিউম্যান বিং ব্রোট অ্যাবাউট থ্রোট দেয়ার অ্যাকশন। মানবজাতির কর্মকাণ্ডের মাধ্যমে যে জলবায়ু পরিবর্তনের সৃষ্টি হয়েছে তাতে প্রতিটি বর্ষার সময় আরও অনেক গ্রাম ভাঙনের হুমকির মুখে রয়েছে। চট্টগ্রাম বোর্ড 2019-এর প্রশ্ন, হোয়াট হ্যাপেন্ড টু হার আফটার দ্য ইরোশন যমুনা? যমুনার ক্ষয়প্রাপ্তি বা যমুনা ভাঙনের পরে তার সাথে কি হলো? আফটার দ্য ইরোশন অফ যমুনা, নদী ভাঙনের পরে, যমুনা ভাঙনের পরে সে বিকাম হোমলেস, সে বাড়ি ছাড়া হয়ে গেছে। সে বলতে এখানে মেহেরজানকে বলছে, মেহেরজান কি হয়েছে? বাড়ি ছাড়া হয়ে গেছে। ডিসক্রাইব তোমার কি মেহেরজানস রিডাকশন, মেহেরজানের অবস্থান বা বাসস্থানকে বর্ণনা করো। সেক্ষেত্রে আমরা বর্ণনা এইভাবে করবো, মেহেরজান লিভস ইন এ স্লাম, মেহেরজান লিভস ইন এ স্লাম অন সিরাজগঞ্জ টাউন অ্যান্ড প্রোটেকশন এম্বেকমেন্ট। মেহেরজান তোমার কি মেহেরজান হলো নদী ভাঙনের একটা কি এতে বসবাস করে। তুমি চাইলে মেড পলিথিন ইউজ করতে পারো, ঠিক আছে। হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লস ডিউ টু দ্য রিভার ইরোশন? মেহেরজান নদী ভাঙনের কারণে কোন সম্পত্তিগুলো হারিয়েছে? সেক্ষেত্রে ওগুলো লিখবে ডিউ টু রিভার ইরোশন সে লট হার কি অ্যারাবেল ল্যান্ড, ক্যাটেল ল্যান্ড হলো শেল্টার, এগুলো সে হারিয়েছে। এই ছিল মোটামুটি আজকের এই ক্লাসটা। আমি এখানে যে প্রশ্নগুলো রেখেছি, যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করেছি, আমি তোমাকে আশ্বস্ত করতে পারতেছি যে এই প্রশ্নগুলো যদি তুমি হুবহু পড়ো, রাসেল ভাইয়ের তরফ থেকে 100% গ্যারান্টি এবং প্রশ্ন ফাঁস বলে দিচ্ছি যে 2টা বোর্ডে এখান থেকে একবারে হুবহু প্রশ্ন পাবা যা যা পড়াইছি। আর নেক্সটে আমি আরও বেশ কিছু ক্লাস দিব, ইংলিশ ফার্স্ট পেপার বা প্রত্যেকটা সাবজেক্টে আমি ক্লাস দিব। আমার প্রত্যেকটা ক্লাসে সাবজেক্টগুলো আমি রেডি করছি এবং প্রত্যেকটা ক্লাস আমি নিজে রেডি করতেছি বিশেষ অ্যানালাইসিসের মাধ্যমে, যেখান থেকে 100% প্রশ্ন কমন পাওয়ার নিশ্চয়তা আমি দিব। আমার প্রত্যেকটা ক্লাস হবে টপ ক্লাস, ঠিক আছে। হয়তো আমি ক্লাসটা একটু পরে দিতে পারি, বাট প্রত্যেকটা ক্লাস থাকবে টপ ক্লাস, প্রত্যেকটা ক্লাস কমন উপযোগী থাকবে এবং এই ক্লাসগুলো থেকে তোমরা 100% প্রশ্ন কমন পাবে, নিঃসন্দেহে দিচ্ছি। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।